কম্পিউটার রেকর্ডার রেকর্ড হচ্ছে। এখন থেকে যা বলা হবে সবই রেকর্ডেড হবে। আর আমি শেয়ার স্ক্রিন করছি এখন। ওকে, শেয়ার স্ক্রিন, শেয়ার, কোনটা শেয়ার? শেয়ার, সবই তো শেয়ার হচ্ছে। আচ্ছা, আমি একটা পার্টিকুলার জিনিস শেয়ার করব, আবার স্টপ শেয়ার করি। শেয়ার স্ক্রিন, আমার স্ক্রিন শেয়ার, এইটা, এই পিডিএফ ফাইলটা শেয়ার করব। এখন কি পিডিএফ ফাইলটা তোমাদের সামনে ভেসে উঠেছে? It's called lecture 4. Lecture 4, linear vector space 3. ওকে, আজকে এখান থেকেই শুরু হবে লেকচার 4। এবং তোমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, সঙ্গে সঙ্গে এই লেকচারগুলো বাসায় গিয়ে পড়ে ফেলা, খাতায় লিখে লিখে পড়ে ফেলা। আর যে হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কগুলো করা, হোমওয়ার্ক 2টা করে ফেলতে হবে। হোমওয়ার্ক 1 তোমরা করেছো, সাবমিট করেছিলে, আমি দেখে দিয়েছিলাম, মার্কিংও করেছিলাম, খেয়াল আছে। হোমওয়ার্ক 2টা তো আর দেখা সম্ভব না, কিন্তু তোমরা খাতায় করে রাখবে যাতে আমরা আলোচনা করতে পারি এক সময়। ওকে, কিছুদিন পরেই, 2-3 দিন পরেই হোমওয়ার্ক 2টা আলোচনায় আনবো। ওকে, এখানে কিছু লেকচারে কিছু দূর প্রসিড করি, তারপরে হোমওয়ার্ক 2 আলোচনায় আনবো, হোমওয়ার্ক 3 দেওয়া হবে। ওকে, আমরা অপারেটর নিয়ে আলোচনা করছি, অপারেটর ইন এ হিলবার্ট স্পেস। এই আলোচনাটা এখনো কন্টিনিউড হচ্ছে লেকচার 4-এ। আমরা আজকে অ্যাডজয়েন্ট অপারেটর কি সেটার সংজ্ঞাটা দেব, এবং অ্যাডজয়েন্ট অপারেটর নিয়ে বিভিন্ন ম্যানিপুলেশন, অপারেটর আইডেন্টিটিজ, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমি অ্যাডজয়েন্ট অপারেটরের সংজ্ঞা দিচ্ছি। ইকুয়েশন 4.1-এ দেখো, আমি একটা হিলবার্ট স্পেসে একটা ইকুয়েশন কনসিডার করছি। হিলবার্ট স্পেসে একটা ভেক্টর আছে এ, কেটে। কেটে ইজ এ ভেক্টর ইন হিলবার্ট স্পেস। সেই ভেক্টরের উপরে একটা অপারেটর কে দিয়ে অপারেট করা হলো। অপারেটরের কাজই হচ্ছে একটা ভেক্টরকে একই হিলবার্ট স্পেসে অন্য একটা ভেক্টরে নিয়ে যাওয়া। সাপোজ আমি আরেকটা ভেক্টর পেলাম, সেই ভেক্টরকে বলছি কেট বি। বোথ এ এন্ড বি আর ইন দ্য সেম ভেক্টর স্পেস। সেই ভেক্টর স্পেসে একটা অপারেটর আছে। ভেক্টর স্পেসে অপারেটর থাকা মানে কি? মানে হচ্ছে এমন একটা অপারেশন আমি সংজ্ঞায়িত করেছি যে অপারেশনটা ওই ভেক্টর স্পেসে সব ভেক্টর উপরেই খাটবে। আমি সেই অপারেশন, যেটাকে বলছি অপারেটর কে, ভেক্টর এর উপরে, কেট এর উপরে খাটালাম, খাটিয়ে কেট বি পেলাম। আমি তাই বলছি অপারেটর কে ক্যারিজ দ্য কেট এ টু দ্য কেট বি। এখন ভেক্টর স্পেসের করসপন্ডিং একটা ডুয়াল স্পেস আছে, একটা করসপন্ডিং ডুয়াল স্পেস আছে। The dual of ket A and ket B are bra A and bra B respectively. সেই ডুয়াল স্পেসের ভেক্টরগুলোকে বলা হয় ব্রা, উল্টা ব্র্যাকেট দিয়ে নোটেশন দেয়। এবং corresponding to every ket in the original Hilbert space, there is a corresponding bra A in the dual space. Similarly, corresponding to ket B in the original Hilbert space, there is a corresponding vector called bra B in the dual space. The operator which carries bra A to bra B is called the adjoint of K and is denoted by K dagger. তার মানে ডুয়াল স্পেসে যে চিন্তা করো, ডুয়াল স্পেসে যদি দুটো ভেক্টর নাও, একটা ভেক্টর হচ্ছে ব্রা এ আর একটা ভেক্টর হচ্ছে ব্রা বি। অরিজিনাল কেট স্পেসে, অরিজিনাল ভেক্টর স্পেসে অপারেটর কে দ্বারা কেট এ কে আমি কেট বি তে রূপান্তর করতে পারি। তাহলে ডুয়াল স্পেসে কোন অপারেটর দ্বারা ব্রা এ কে ব্রা বি তে রূপান্তরিত করতে পারো, সেই অপারেটরকে বলা হয় কে এর অ্যাডজয়েন্ট এবং ডিনোটেড বাই কে ড্যাগার। তাহলে কে ড্যাগার দিয়ে কি হচ্ছে? কে ড্যাগার অ্যাক্টস অন ব্রা এ। কে ড্যাগার যে কোনো অপারেটরের অপারেশন অন ব্রা এ বাঁ দিক থেকে করতে হয়, বাঁ দিকে ব্রাটা বসাতে হয়, আর কেটের বেলা ডান দিকে বসাতে হয়। এখন এই কোয়েশ্চেন আমি কিভাবে পড়বো? কে ড্যাগার operator acts on bra A. And what is bra A? Bra A is a vector in the dual space.
gives me another vector bra b in the dual space. তাহলে এই k টাকে বলা হবে k dagger. একটা অপারেটর নিশ্চয়ই পাওয়া যাবে যে অপারেটরের মাধ্যমে ব্রা a এর উপরে এক করে আমি ব্রা b পাবো। সেই অপারেটরকে বলা হবে অরিজিনাল অপারেটর k এর adjoint and denoted by k dagger. এই ডায়াগ্রামে সেটা লেখা আছে। ডায়াগ্রামে দেখো হিলবার্ট স্পেসে কেট এ কে অপারেটর কে এর মাধ্যমে কেট বি তে আমি নিয়ে যাই। কেট এ এর করসপন্ডিং একটা ব্রা আছে, তার মানে ব্রা এবং এ এদের মধ্যে একটা ডুয়াল করসপন্ডেন্স আছে। করসপন্ডিং টু ব্রা এ দ্যাটস এ কেট এ, করসপন্ডিং টু কেট এ দ্যাটস এ ব্রা এ ইন দ্য ডুয়াল স্পেস। এটাকে বলে ডুয়াল করসপন্ডেন্স, ডিসি, ডুয়াল করসপন্ডেন্স। অপারেটর কে এর মাধ্যমে হিলবার্ট স্পেসের কেট এ কে কেট বি তে নিয়ে গেছি এবং কেট বি এর ডুয়াল স্পেসে ব্রা বি বলে একটা ভেক্টর আছে এবং ভেক্টর কে অপারেটর কে ড্যাগার দ্বারা আমি ব্রা এ কে ব্রা বি তে নিয়েছি। ওকে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটরের সংজ্ঞা। আমি সংজ্ঞাটা একটু অন্যভাবে লিখব। আমার ধরো 1 নম্বর ইকুয়েশন যেটা আছে কে এ কে কেটে gives me ket b, এই ইকুয়েশনের সঙ্গে ব্রা সি এর প্রোডাক্ট নাও। তার মানে ব্রা সি এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট করো, ব্রা সি এর সঙ্গে তো করো না, কেট সি এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট করে। তাহলে আমি এটা পাচ্ছি কেট সি এর সঙ্গে বি এর স্কেলার প্রোডাক্ট করা মানে ব্রা সি দিয়ে বি এর উপরে এক করানো। This left hand side is the scalar product of ket c with ket b. লিখেছি এভাবে as if it's exactly the same as the operation of bra c on ket b. তাহলে ইকুয়েশন 4.1 কে যদি আমি অপারেট করিয়ে দেই বাই ব্রা সি, বাঁ দিকে হচ্ছে ব্রা সি ket b, দ্যাটস দ্য স্কেলার প্রোডাক্ট, আর ডান দিকে হচ্ছে ব্রা সি কে অপারেটর আর সর্বডানে ket a। তাহলে আমি কি করেছি, ইকুয়েশন 4.1 কে ব্রা সি দ্বারা অপারেট করিয়েছি অথবা কেট সি এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট নিয়েছি। অনেকে বলে ব্রা সি এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট নিয়েছি, ওটা কথার কথা, কিন্তু ওটাও লোকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, বুঝতে পারে। আর ইকুয়েশন 4.2 কে যদি ডান দিকে, ইকুয়েশন 4.2 এর ডান দিকে যদি কেট সি বসিয়ে দাও, এখন তো এখানে আছে ব্রা বি, কেট সি যদি এখানে বসিয়ে দেই তাহলে এখানে কে ড্যাগারের ডান পাশে কেট সি বসিয়ে দেবো। বসে আমি কি পেলাম, ব্রা বি কেট সি, স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট বি এন্ড কেট সি। বিটা হচ্ছে বাঁয়ে, সিটা হচ্ছে ডানে। এখানেও স্কেলার প্রোডাক্ট ছিল কিন্তু উল্টো অর্ডারের ছিল। কেট সি ছিল এখানে, কেট সি বাঁয়ে, কেট সির পরিবর্তে ব্রা সি দিয়েছি, এখানে কেট বিটা বাঁয়ে। তাহলে এখানে সিবি স্কেলার প্রোডাক্ট, এখানে বিসি স্কেলার প্রোডাক্ট। প্রথমটা হচ্ছে সি ব্রা কে এ কেট এ, দ্বিতীয় হচ্ছে ব্রা এ কে ড্যাগার কেট সি। সব দুটো ইকুয়েশনকে নাম্বারে নিয়ে আসলাম। এখন তো এখানে একটা আরেকটা লেফট হ্যান্ড সাইডে একটা আরেকটা কমপ্লেক্স কনজুগেট। আমি যখন স্কেলার প্রোডাক্ট করব তখন ভেক্টর গুলোকে যদি আমি অর্ডার পাল্টে দেই, এখানে অর্ডার কি আছে, বাঁয়ে সি ডানে বি, উল্টো করে দেই তাহলে একটা স্টার, রাইট, দে আর কমপ্লেক্স কনজুগেট অফ ইচ আদার। তাহলে ডান দিকটাও কমপ্লেক্স কনজুগেট অফ ইচ আদার। ডান দিকের এই ফ্যাক্টরটা, প্রথম টার্মটা, is the complex conjugate of the second term, সেটাই লিখেছি। 4.3 এর ডান দিকের টার্মটা is the complex conjugate of the right hand side of 4.4. তো এখানে দেখো সি কে এ ইকুয়াল টু এ কে ড্যাগার সি স্টার। এটাই হতে পারে কে ড্যাগারের সংজ্ঞা। কে হচ্ছে এমন একটা, কে ড্যাগার হচ্ছে এমন একটা অপারেটর যেটা ইকুয়েশন 4.5 এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। একটু কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হলে এটা তোমাদের বুঝতে হবে এবং এটা কমফোর্টেবল হতে হবে, রাইট। কে একটা অপারেটর দেওয়া আছে, আমি যদি আরেকটা অপারেটর কে, এক মিনিট, হ্যালো দলন,
ওয়ালাইকুম সালাম। আমি তো আমার আস্তে আস্তে ধরো 3টা 3:30 হয়ে যাবে। ঠিক আছে। কে একটা অপারেটর দেওয়া আছে, ইটস অ্যাক্টস অন এ হিলবার্ট স্পেস। আমি যদি কে ড্যাগার একটা অপারেটর পাই, এই কে ড্যাগার কিন্তু ব্রা স্পেসে অ্যাক্ট করতে পারে, ক্যাট স্পেসে অ্যাক্ট করতে পারে, ডুয়াল স্পেসে অ্যাক্ট করতে পারে, অরিজিনাল ভেক্টর স্পেসে অ্যাক্ট করতে পারে, কেউ তাই। হ্যালো দলন। ও না না না, বলছিলাম না, আমি বলছিলাম ক্লাস নিচ্ছি তো, কম্পিউটারকে বলছিলাম। না ঠিক আছে। ওকে, কে একটা অপারেটর আমি তোমাকে দিয়েছি। আমি বলতে চাচ্ছি এখন তুমি এখন, আমি যদি তোমাকে বলি যে সেই অপারেটরের কে এর করসপন্ডিং হার্মিশন কনজুগেট অপারেটরটা বের করো, কে ড্যাগার বের করো, তাহলে তুমি এমন একটা অপারেটর খুঁজবে যাতে করে ইকুয়েশন 4.5 স্যাটিসফাই করে। দেখো সি কে এ, আর এখন কিন্তু উল্টা করে দিয়েছি, এ কে ড্যাগার সি স্টার, এই কন্ডিশন ফুলফিল করে মতো একটা অপারেটর কে ড্যাগার তুমি যদি বের করতে পারো, তাহলে সেই কে ড্যাগারই হচ্ছে কে এর কনজুগেট। এটাকে বলে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটরের সংজ্ঞা। ওকে, এখন আমি তো প্রথমেই ডিরাক নোটেশন ব্যবহার করছিলাম। আমি যদি ওয়াইনবার্গের কমা নোটেশন এবং ব্র্যাকেট, এটা এটা কমা নোটেশন ব্যবহার করি, এটা দেখো ব্রা সি কেট বি, এটা হচ্ছে কেট সি এবং কেট বি এর স্কেলার প্রোডাক্ট। এটাকে আমি এভাবে লিখতে পারি, কেটকে যদি সাই দ্বারা প্রকাশ করা যায় এবং বিভিন্ন কেটকে যদি একটা সাবস্ক্রিপ্ট দ্বারা ডিস্টিংশন করি, বাঁ দিকে আছে কেট সি, তো ওইটাকে লিখলাম ধরো সাই সি, কমা ডান দিকের কেট হচ্ছে বি, সাই বি। আমি নোটেশনটা এইভাবেই দিতে পারি, স্কেলার প্রোডাক্টের নোটেশন, এই কম, এটাকে বলে কমা নোটেশন। ওয়াইনবার্গ যেটাকে ফেভার করে, অনেক অনেক অথার আছে যারা ডিরাক নোটেশনের চাইতে বিভিন্ন কারণে এই কমা নোটেশনটা ব্যবহার করে। ম্যাথমেটিশিয়ানরা কিন্তু এই কমা নোটেশনটাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হোয়াটএভার, আমরা ডিরাক নোটেশনে চলে যাব, কিন্তু কমা নোটেশনের সঙ্গে সংযোগটা কোথায় সেটা দেখানোর জন্য এখানে অবতারণা করছি। তাহলে এই যে স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট সি এন্ড কেট বি, এটাকে আমি কমা নোটেশন ভাবে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট সাই সি কমা সাই বি। আর যদি মাঝখানে যদি একটা অপারেটর থাকে, তাহলে ইকুয়েশন 4.5 যেটা আছে তার আগের ইকুয়েশন, এই ইকুয়েশনটা, এটাকে কিভাবে লিখবো কমা নোটেশনে? বাঁ দিকে সাই সি কমা, ডান দিকে কে সাই এ। আগে ছিল ব্রা সি, মাঝখানে কে, ডান দিকে কেটে। এখন লিখছি সাই সি কমার আগে, তারপরে কমা, তারপরে কে সাই এ। সাই এ একটা কেট, একটা ভেক্টর, তাহলে কে সাই আর একটা ভেক্টর ইকুয়াল টু সাই এ কমা কে ড্যাগার সাই সি স্টার। এবং স্টারটা যদি তুলে দিই, তাহলে দ্বিতীয় ফ্যাক্টরটা, কমার পরে যে ভেক্টরটা আছে সেটা বাঁয়ে চলে যাবে। তাহলে সাই সি কমা কে সাই এ ইকুয়াল টু কে ড্যাগার সাই সি কমা সাই এ। এই কেটা কমার বাঁ পাশ থেকে, কমার ডান পাশ থেকে অ্যাজ ইফ কমার বাঁ পাশে নিয়ে গেলাম। বাঁ পাশে নিতে গেলে একটা ড্যাগার দিয়ে নিতে হবে। আবার বাঁ পাশে আছে কমার কে ড্যাগার, এখন অ্যাক্টিং অন সাই সি, রাইট? এই কমা নোটেশনে কিন্তু কোনো ডুয়াল স্পেস নাই, একটাই স্পেস। তাহলে কে ড্যাগারকে যদি কমার ডানে নিতে চাই, এই ড্যাগারকে আবার ড্যাগার করে নিতে হবে, অ্যাডজয়েন্টেড অ্যাডজয়েন্ট, ওটা আবার কেতে ফিরে আসবে। সুতরাং যে কোনো অপারেটরকে কমা নোটেশনে যদি স্কেলার প্রোডাক্ট লিখি এবং স্কেলার প্রোডাক্টকে কমা অতিক্রম করে যদি কেটাকে ডানে কিংবা বাঁয়ে নেই, সবসময় একটা অ্যাডজয়েন্ট করে নিতে হবে। ওকে, তাহলে এটা সংজ্ঞা হতে পারে 4.6 ইজ দ্য ডেফিনিশন অফ কে ড্যাগার। আমি যদি এমন একটা অপারেটর খুঁজে পাই, কে
কে একটা অপারেটর আমি তোমাকে দিয়েছি, তারপরে বলছি যে অপারেটর কে এর অ্যাডজয়েন্ট বের করো, তখন তুমি একটা অপারেটর খোঁজার চেষ্টা করবে, অন্য আরেকটা অপারেটর। সেই অপারেটর দ্বারা যদি এই ইকুয়েশন 4 অপারেটর ও যদি এখানে এই ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে সেই ওকে বলা হবে কে ড্যাগার। তাহলে এটাই হচ্ছে সংজ্ঞা 4.6। কমা নোটেশন লেখা হচ্ছে, অথবা ডিরাক নোটেশন এইভাবে লিখতে হবে 4.5 অনুযায়ী, যেভাবে লেখো না কেন এটা হচ্ছে কে ড্যাগারের সংজ্ঞা। আদি সংজ্ঞা, বেসিক সংজ্ঞা কিন্তু এটা এখানে এই ডায়াগ্রামে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটাই কে ড্যাগারের সংজ্ঞা। ওকে, সেই সংজ্ঞা থেকে এই ইকুয়েশন 4.5 অথবা ইকুয়েশন 4.6 ডিরাইভ করেছি। 4.5 এবং 4.6 কে অনেকে সংজ্ঞা বলেই ধরে নেয়। তাহলে ইন পার্টিকুলার এই সংজ্ঞা থেকে আমি পেতে পারি, যদি সি কেটে যেগুলো লিখেছি, আমি ডিরাক নোটেশনে ফিরে যাচ্ছি, 4.5 এ এগুলো যদি বেসিস কেট হয়, কেট সি কেটে মানে যে কোনো কেট সি, যে কোনো কেটে, ওকে, যে কোনো কেট সি যে কোনো কেটে না নিয়ে আমি যদি বেসিস কেট নেই, ওই হিলবার্ট স্পেসের বেস অর্থোনর্মাল বেসিস যদি নেই আই জে, তাহলে এবং ইন টার্মস অফ আই জে আমি যদি লিখি, দেখো কোথায়, এখানে শুধু এখানে এসি না দিয়ে আই জে দিলাম। এসি যে কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টর, আই জে যে কোনো ভেক্টর ধরছি না, আই জে হচ্ছে অর্থোনর্মাল বেসিস ভেক্টরস, তাদের সংখ্যাও ইনফিনিটি। ওকে, তার মানে এক জায়গায় দিলাম ব্রা এ, আর এক জায়গায় দিলাম কেট জে। সংজ্ঞা অনুযায়ী আমি যদি জে এবং আই উল্টে দিই, তাহলে মাঝখানে কে ড্যাগার দিতে হবে, আমার একটাও সবার শেষে একটা স্টার দিতে হবে, এটাই সংজ্ঞা কে ড্যাগার। কে মাঝখানে কে, বাঁদিকে ব্রা আই, ডান দিকে কেট জে, এটাকে কি বলে? এটা তো হচ্ছে কে এর ম্যাট্রিক্স এলিমেন্ট। ওই বেসিস ব্যবহার করে, দিস ইজ দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট of the operator কে, ij ম্যাট্রিক্স এলিমেন্ট। যে কোনো বেসিস ব্যবহার করলে অপারেটর গুলোকে স্কয়ার ম্যাট্রিক্স ভাবে, স্কয়ার ম্যাট্রিক্স হিসাবে লেখা যায়। সেই স্কয়ার ম্যাট্রিক্সের ij এলিমেন্ট হচ্ছে কে ij। সেটা কিভাবে পাচ্ছ? এইভাবে স্কেলার প্রোডাক্ট করে পাচ্ছ। বাই দিয়েছো ব্রা আই, মাঝখানে কে, ডান দিকে যে, এটাকে লিখছি কে সাব ij। তাহলে এটা হচ্ছে ij ম্যাট্রিক্স এলিমেন্ট অফ কে ইউজিং দ্য বেসিস, এই যে ইউজিং দ্য বেসিস, ইউজিং দ্য গিভেন বেসিস। আর ডান দিকে কি আছে? এটা কে ড্যাগারের ম্যাট্রিক্স এলিমেন্ট। কততম, কোন ম্যাট্রিক্স এলিমেন্টটা? জে আই ম্যাট্রিক্স এলিমেন্ট। এটা হচ্ছে কে এর ij ম্যাট্রিক্স এলিমেন্ট। ধরো আই যদি 1 হয়, জে যদি 2 হয়, তাহলে 1 2 এলিমেন্টটা। এটা স্কয়ার ম্যাট্রিক্স আকারে যদি কেটাকে লেখো, তাহলে সেই ম্যাট্রিক্সের 1 2 এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট। আর এখানে উল্টে দিয়েছি 2 1, এটা হচ্ছে 2 1 এলিমেন্ট কার? কে ড্যাগারের, সেটার স্টার। তাই বলছি কে আই জে ইকুয়াল টু কে ড্যাগার, জে আই এলিমেন্টের স্টার। ওকে, এখন এটা পুরোটা যদি স্টার করি, কে ড্যাগার জে আই স্টার, পুরোটা স্টার করলে এখানে স্টার উঠে যাবে, ওখানে স্টার যাবে, আর ডান দিকে যেটা স্টার উঠে যাওয়ার পরে সেটা বাঁয়ে লিখছি। তাহলে কে ড্যাগারের জে আই এলিমেন্ট ইকুয়াল টু কে এর আই জে এলিমেন্টের স্টার, অথবা কে ড্যাগারের আই জে এলিমেন্ট, একই কথা, জে কে আই বলো, আই কে জে বলো, কে ড্যাগারের যে ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, সেটার যে কোনো এলিমেন্ট আই জে এলিমেন্ট হচ্ছে কে এর উল্টো অর্ডারের ম্যাট্রিক্স এলিমেন্ট, জে আই এলিমেন্টের স্টার। এটা ম্যাট্রিক্স এলিমেন্ট দিয়ে লিখেছি। তার মানে কে ড্যাগারের যে পুরো ম্যাট্রিক্সটা আছে, এই পুরো ম্যাট্রিক্সটা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, কে ড্যাগারের দুপাশে থার্ড ব্র্যাকেট যদি দেই, এটা মিন করে কে ড্যাগারের জন্য যে স্কয়ার ম্যাট্রিক্সটা লেখা হয়েছে পুরোটা, এই ইকুয়েশন, এটা এলিমেন্ট দিয়ে লেখা হয়েছে। আর পুরো ম্যাট্রিক্স আকারে যদি লেখো, তাহলে এটাই বলছে যে কে ড্যাগারের যে পুরো স্কয়ার ম্যাট্রিক্সটা আছে, সেটা হচ্ছে
কে এর ম্যাট্রিক্সের ড্যাগার। একটা ম্যাট্রিক্সের ড্যাগার তো আমি জানি হারমিশন কনজুগেট। তার মানে কে কে ওই ড্যাগারটা বাদ দিয়ে যদি কে লেখো, দুই পাশে যদি থার্ড ব্র্যাকেট দাও, সেটা হচ্ছে কে এর জন্য ওই বেসিস ব্যবহার করে কে এর জন্য যে স্কোয়ার ম্যাট্রিক্স লিখেছিলে সেটা। একটা ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট তো আমরা লিখতেই পারি। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট কি? ওই ম্যাট্রিক্সের রো এবং কলাম ইন্টারচেঞ্জ করো এবং প্রতিটা এলিমেন্টকে স্টার করে দাও, কমপ্লেক্স কনজুগেট করো। নতুন যে ম্যাট্রিক্সটা পেলে সেটাকে বলে অরিজিনাল স্কোয়ার ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট। তার মানে একটা অপারেটর কে যদি আমি তোমাকে দেই, কে এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লেখা যাবে অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইউজিং এ বেসিস, তাহলে কে এর যে অ্যাডজয়েন্ট অপারেটর আছে কে ড্যাগার, সেই কে ড্যাগারের ম্যাট্রিক্স এলিমেন্ট হবে, কে ড্যাগারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে কে এর যে ম্যাট্রিক্সটা ছিল স্কোয়ার ম্যাট্রিক্স সেটার হারমিশন কনজুগেট। একটা ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট কি বলে, কিভাবে করে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি তোমাকে দেই, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট করতে গেলে তোমাকে রো কলাম ইন্টারচেঞ্জ করতে হবে এবং প্রতিটা এলিমেন্টকে কমপ্লেক্স কনজুগেট করতে হবে। এটা করার পরে যেটা পাবে সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট। তাহলে কে এর জন্য যদি করসপন্ডিং একটা ম্যাট্রিক্স থাকে স্কোয়ার ম্যাট্রিক্স, কে ড্যাগারের করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে একই বেসিস ব্যবহার করে কে এর ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট। এবং নেক্সট আমি ডিফাইন করি সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর কাকে বলে অথবা হারমিশন অপারেটর কাকে বলে। এমন যদি হয় যে কে ড্যাগার ইকুয়াল টু কে একটা অপারেটরের অ্যাডজয়েন্ট is the same as the operator itself, সেটা হতে পারে, সেই সমস্ত সিচুয়েশনকে কে বলা হয় সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অথবা হারমিশন অপারেটর। টেকনিক্যালি হারমিশন অপারেটর বলে না, সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর বলে। সেলফ অ্যাডজয়েন্ট অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে হারমিশন ম্যাট্রিক্স দ্বারা প্রকাশিত হয়। তাহলে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটরের একটা অপারেটর আছে কে, কে এর যে ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স is equal to সেই স্কোয়ার ম্যাট্রিক্সের ড্যাগার, তার মানে হচ্ছে হারমিশন ম্যাট্রিক্স। তাহলে একটা সেলফ অ্যাডজয়েন্ট অপারেটরকে আমি যখন একটা বেসিস ব্যবহার করে স্কোয়ার ম্যাট্রিক্স আকারে লিখবো, সেই ম্যাট্রিক্সটা হতে হবে হারমিশন ম্যাট্রিক্স, কে ইজ ইকুয়াল টু কে ড্যাগার। তবে সেই ম্যাট্রিক্সের রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেশন করলে ম্যাট্রিক্সটা অপরিবর্তিত থাকবে। সেগুলো সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় হারমিশন ম্যাট্রিক্স। তার মানে কে আই জে ইকুয়াল টু কে জে আই স্টার। এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে, শো দ্যাট এ বি ড্যাগার ইকুয়াল টু বি ড্যাগার এ ড্যাগার। দুটো অপারেটর আছে এ এবং বি, আলাদাভাবে এর কনজুগেট হচ্ছে এর কনজুগেট অথবা এর সেলফ এর অ্যাডজয়েন্ট হচ্ছে এ ড্যাগার এবং বি এর অ্যাডজয়েন্ট হচ্ছে বি ড্যাগার। এ বি প্রোডাক্ট করে সে পুরো প্রোডাক্ট অ্যাডজয়েন্ট করা মানে হচ্ছে বি ড্যাগার এ ড্যাগার। তার মানে এটা বলছে অ্যাডজয়েন্ট of a product of two operators is equal to the product of their adjoints in the opposite order. B এর adjoint নাও, A এর adjoint নাও, B adjoint A adjoint করো। প্রমাণটা দেখাচ্ছি আমি, কমা নোটেশন দিয়ে প্রমাণটা দেখাচ্ছি। তোমরা এই প্রমাণটা বাসায় গিয়ে রিপ্রোডিউস করবে কিন্তু ডিরাক্ট নোটেশন দিয়ে। এখন এ বি একটা অপারেটর, এ এবং বি যদি আলাদাভাবে অপারেটর হয়, প্রোডাক্ট করলেও একটা অপারেটর। আমি ইচ্ছা করলে এ বি কে সি দিয়ে প্রকাশ করতে পারতাম। এ বি কে একটা সিঙ্গেল অপারেটর হিসেবে যে চিন্তা করো, এবং আমি এখানে একটা স্কেলার প্রোডাক্ট করছি। বাঁ দিকে হচ্ছে সাই এ ভেক্টর সাই এ কমা, ডান দিকে হচ্ছে আরেকটা ভেক্টর। সেই ভেক্টরটা এ বি অ্যাক্টিগন সাই বি করে যে ভেক্টর পাবো সেইটা, সেই ভেক্টরটা সাই বি না, কমা ডান দিকে যে ভেক্টরটা আছে সাই বির উপরে এ বি দিয়ে অ্যাক্ট করালে যে ভেক্টরটা পাই সেটাই হচ্ছে কমার ডান দিকের ভেক্টরটা। এখন এ বি অপারেটর, পুরো অপারেটর এ বি একসঙ্গে চিন্তা করো, কমার ডান দিকে আছে সাই বি এর সঙ্গে অ্যাক্ট করছে। আমি যদি অ্যাডজয়েন্ট অপারেটরের সংজ্ঞা অনুযায়ী
এই পুরো অপারেটর এই বি কে আমি কমার বাঁ পাশে নিয়ে যাই, তাহলে অ্যাডজয়েন্ট করে নিতে হবে। এটাই হচ্ছে এ বি অ্যাডজয়েন্টের সংজ্ঞা। এ বি কে, প্রোডাক্ট এ বি কে যদি একটা অপারেটর হিসেবে চিন্তা করো, সেই ওয়ান সিঙ্গেল অপারেটর অ্যাডজয়েন্ট ইকুয়েশন 4.8 দ্বারা ডিফাইন হচ্ছে। এভাবেই এ বি ডায়াগ্রাম আমি করব। আবার তুমি এ বি কে আলাদাভাবে চিন্তা করে একটা একটা করে অপারেটর বাঁ দিকে নাও। প্রথমে এ কে বাঁ দিকে নাও, তারপরে বি কে বাঁ দিকে নাও, একসঙ্গে নয়। এখন যদি প্রথমে এ কে বাঁ দিকে নেই, তাহলে বাঁ দিকে আসলে এ ড্যাগার হয়ে আসলো। তারপর বি কে বাঁ দিকে নাও, বি ড্যাগার হয়ে, বি ড্যাগারের প্লেসমেন্ট হবে কোথায়? এ ড্যাগারের বাঁয়ে, রাইট? কারণ এখানে এখন বাঁ দিকের ভেক্টরটা কি? বাঁ দিকের ভেক্টর সাই এ নয়, বাঁ দিকের ভেক্টরটা হচ্ছে এ ড্যাগার সাই এ। সেই ভেক্টরের বাঁ পাশে বি ড্যাগার বসবে। তাহলে বি ড্যাগার, এ ড্যাগার, এখানে একটা সাই এ বসাতে হবে। এটা এটা প্রিন্টে উঠে নাই, সাই এ। ওকে, এখানে এই কারেকশনটা করে নাও, বি ড্যাগার, এ ড্যাগার, সাই এ। ওকে, কমা সাই বি। তো দুইভাবে এই বাঁ দিকের স্কেলার প্রোডাক্টকে দুভাবে প্রকাশ করলাম। প্রথম প্রকাশে আমার এই এ বি অপারেটরকে একটা অপারেটর চিন্তা করে একসঙ্গে যদি আমি স্থান পরিবর্তন করি, কমার এ পাশ থেকে ও পাশে নেই, তাহলে এ বি পুরোটা ড্যাগার করতে হবে। আর এ বি কে প্রোডাক্ট হিসেবে চিন্তা করে একটা একটা করে অপারেটর, প্রথমে এ তো নিতেই হবে, কারণ বি কে বাঁ পাশে প্রথমে নিতে পারবো না, কারণ বি বাঁ পাশে তো এ আছে। কমার বাঁ পাশে নিতে হলে বাঁ দিকে এখানে এ কে প্রথমে নিতে হবে, বাঁ দিকে এ কে নিয়েছি, তারপরে বি কে আনবো। তাহলে বি ড্যাগার, এ ড্যাগার, সাই এ, কমা সাই বি, দুভাবে প্রকাশ হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডের সমান হতে হবে। তার মানে এ বি পুরোটার ড্যাগার মাস্ট বি ইকুয়াল টু বি ড্যাগার, এ ড্যাগার। এটা প্রমাণটা খুব সোজা এবং এক লাইনের প্রমাণ। এই একই প্রমাণ তোমরা কমা নোটেশন, ওয়াইনবার্গের কমা নোটেশন ব্যবহার না করে ডিরাকের নোটেশন ব্যবহার করে লিখো। ওকে, এখন আমি ইনভার্স অপারেটর কাকে বলে সেটার একটা সংজ্ঞা দিয়ে প্রসিড করছি। একটা অপারেটর বি কে অপারেটর এর ইনভার্স বলা যাবে যখন এ কে, অরিজিনাল অপারেটর এ কে যদি বি দ্বারা ডান দিক থেকে গুণ দেই অথবা বি দ্বারা বাঁ দিক থেকে গুণ দেই, উভয় কেসে যদি আমি আইডেন্টিটি পাই। অরিজিনাল অপারেটর হচ্ছে এ, আমি বলছি এর ইনভার্স হচ্ছে বি, এর ইনভার্স হচ্ছে বি। তাহলে এ কে যদি বি দ্বারা ডান দিক থেকে কিংবা বাঁ দিক থেকে অপারেট করো, গুণ দাও, দুটো অপারেট করো, লেখো, এগুলো ম্যাট্রিক্স যদি চিন্তা করো, এগুলো সব ম্যাট্রিক্স। সাধারণত কিন্তু ম্যাট্রিক্সটা তুমি ডানে লেখো কি বাঁয়ে লেখো, সেটার উপর ডিপেন্ড করবে ম্যাট্রিক্সের প্রোডাক্টটা, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের মান কি হবে। যদি দুটো প্রোডাক্টের মান একই থাকে এবং সেই মানটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমি বি কে বলবো এর ইনভার্স। বি দ্বারা এ কে রাইট মাল্টিপ্লাই করব এবং লেফট মাল্টিপ্লাই করব, উভয় মাল্টিপ্লাই যদি আইডেন্টিটি অপারেটর হয় অথবা ম্যাট্রিক্সের ভাষায় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমি বি কে বলবো এর ইনভার্স। বি যদি এর ইনভার্স হয়, এও তাহলে বি এর ইনভার্স। ওকে, তাহলে এ এবং বি আর ইনভার্স অফ ইচ আদার। এখানে আমি দেখিয়েছি, রাইট? এখানে তুমি যদি দেখতে পারো ম্যাট্রিক্স বি কে এ দ্বারা মাল্টিপ্লাই করছে বাঁ দিক থেকে, পরে ডান দিক থেকে আইডেন্টি পাচ্ছি। এটা আমি এভাবে চিন্তা করি, ম্যাট্রিক্স এ কে ডান দিক থেকে বি দ্বারা মাল্টিপ্লাই করছি, আবার বাঁ দিক থেকে বি দ্বারা মাল্টিপ্লাই করছি, উভয় ক্ষেত্রে আই পাচ্ছি। তাহলে আমি যদি এখানে বলি বি ইজ ইনভার্স অফ এ, এটাও বলা যাবে এ ইজ ইনভার্স অফ বি, obviously from the definition. If b is inverse of a, then automatically a is inverse of b, এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে 4.11। এখন দ্বিতীয় আর একটা সংজ্ঞা আমি দিচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। একটা অপারেটর ইউ আছে ধরো হিলবার্ট স্পেসে, অপারেটরের, সেই অপারেটরকে ইউনিটারি অপারেটর বলে তখন, ইউনিটারি অপারেটর হবে তখনই যখন ইউ এর জন্য যে করসপন্ডিং অ্যাডজয়েন্ট অপারেটর আছে, যেটাকে আমি ইউ ড্যাগার দ্বারা প্রকাশিত করেছি, ইউ ড্যাগার যদি ইউ এর ইনভার্স হয়,
তাহলে ইউটাকে বলা হবে ইউনিটারি অপারেটর। ইউ একটা অপারেটর, ইউ ড্যাগার আরেকটা অপারেটর। ইউ ড্যাগারকে বলে ইউ এর অ্যাডজয়েন্ট। ইউ ড্যাগার যদি ইউ এর অ্যাডজয়েন্ট হয় তাহলে ইউ ড্যাগারের অ্যাডজয়েন্ট, এটা একে অপরের অ্যাডজয়েন্ট। যাই হোক, ইউ হচ্ছে অরিজিনাল অপারেটর, ইউ ড্যাগার হচ্ছে সেই অপারেটরটা অ্যাডজয়েন্ট। তাহলে ইউ ড্যাগার, দিস কল দ্য রাইট মাল্টিপ্লিকেশন অফ ইউ বাই ইউ ড্যাগার। আর এটা হচ্ছে ইউ ড্যাগার ইউ, লেফট মাল্টিপ্লিকেশন অফ ইউ বাই ইউ ড্যাগার, অপারেটর মাল্টিপ্লিকেশন। অথবা অপারেটর মাল্টিপ্লিকেশন যদি অপারেটরগুলোকে যদি স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করো, তাহলে সেই অপারেটর মাল্টিপ্লিকেশন করসপন্ডিং দুটো স্কোয়ার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে। ইউ এর রিপ্রেজেন্ট করে এইভাবে যে স্কোয়ার ম্যাট্রিক্স আছে, সেই স্কোয়ার ম্যাট্রিক্স গুণ ইউ ড্যাগারের স্কোয়ার ম্যাট্রিক্স। ইউর ম্যাট্রিক্সটা বাঁয়ে, ইউ ড্যাগারের ম্যাট্রিক্সটা ডানে। এখানে উল্টো অর্ডার করে দিয়েছি। অর্ডার যাই করো না কেন, সমান যদি হয় এবং সেই মানটা যদি আইডেন্টিটি হয়, শুধু সমান হলেই চলবে না, সেই মানটা যদি আইডেন্টিটি হয়, তাহলেই ইউ ড্যাগার হচ্ছে ইউ এর ইনভার্স, অথবা ইউ হচ্ছে ইউ ড্যাগারের ইনভার্স। সেই ক্ষেত্রে ইউ ড্যাগার ইজ ইকুয়াল টু ইউ ইনভার্স, অথবা ইউ ড্যাগার ইনভার্স ইকুয়াল টু ইউ, যেভাবে বলো না কেন। সুতরাং একটা ইউনিটারি অপারেটরের জন্য সেটার অ্যাডজয়েন্ট ইজ ইকুয়াল টু ইজ ইনভার্স। একটা অপারেটরের অ্যাডজয়েন্ট অপারেটর যদি সেই অপারেটরটার ইনভার্স অপারেটর সমান হয়, তাহলে অপারেটরকে বলা হয় ইউনিটারি। ওকে, দুই রকম হতে পারে, কিন্তু একটা অপারেটর দিয়েছি তোমাকে, অ্যাডজয়েন্ট তুমি সবসময় বের করতে পারো। যদি দেখো যে অপারেটরটা এবং অ্যাডজয়েন্ট অপারেটর একই অপারেটর, তখন বলবে যে সেই অপারেটরটা হচ্ছে সেলফ অ্যাডজয়েন্ট। আর যদি দেখো অ্যাডজয়েন্ট অপারেটর যেটা বের করলে সেটা অরিজিনাল অপারেটরের ইনভার্স, তখন সেই অপারেটরকে বলা হবে ইউনিটারি অপারেটর। ইউ যদি ইউনিটারি হয়, ইউ ড্যাগারও ইউনিটারি। ওকে, এখন আমি ডিফাইন করব ফাংশনস অফ অপারেটরস। একটা অপারেটরের ফাংশন বলতে কি মিন করি আমরা, এটা পাওয়ার সিরিজ দিয়ে বুঝতে হয়। যেমন আমাদের ফাংশন অফ এক্স আছে, ওকে, ফাংশন অফ এক্স। আমি যদি ফাংশন অফ এক্স না বলে ফাংশন অফ অ্যান অপারেটর এ হ্যাট, এটা মানে কি? এটা মানেটা তো বুঝিয়ে দিতে হবে, ডিফাইন করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ফাংশন অফ অ্যান অপারেটর? ফাংশন অফ এ ভ্যারিয়েবল এক্স, সেটা আমার জানা আছে। একটা ফাংশনকে আমি পাওয়ার সিরিজ আকারে প্রকাশ করতে পারি, অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 0, রাইট? সো ইটস আ পাওয়ার সিরিজ। যে কোনো একটা ফাংশন আছে, ধরো এফ অফ এক্স, সেই ফাংশনটা একটা পাওয়ার সিরিজ থাকতে হবে, রাইট? এফ অফ এক্স, তার মানে আই ক্যান এক্সপ্যান্ড এফ অফ এক্স অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 0। এটাকে অনেকে বলে ম্যাকলরিন সিরিজ, বলে না, পাওয়ার সিরিজ, রাইট? ধরো একটা কনস্ট্যান্ট যোগ এক্স গুণ আরেকটা কনস্ট্যান্ট যোগ এক্স স্কোয়ার গুণ আরেকটা কনস্ট্যান্ট। এই এফ ওয়ানটা কিন্তু আমি জানি কি, এফ ওয়ানটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স ইকুয়াল টু 0। এফ টুটা কি হবে? 1/2 ফ্যাক্টোরিয়াল সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স ইকুয়াল টু 0। তারপর তৃতীয় টার্মকে কিভাবে লিখবো? এক্স কিউবড f3। f3 হচ্ছে কোএফিসিয়েন্টস, এখানে f0 x0, f0 একটা সংখ্যা, x টু দ্য পাওয়ার 0, x টু দ্য পাওয়ার 0 is 1, ওটা লেখা হয়নি। এখানে হচ্ছে x টু দ্য পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টকে বলা হচ্ছে f1। এবং আমি তোমাকে বলছি f1, তুমি জানো, তুমি fটা দেওয়া থাকলে f1 কি হবে সেটা তুমি বের করে ফেলতে পারো ম্যাকলরিন সিরিজ ব্যবহার করে। f1 টা কি হবে? f এর ডেরিভেটিভ ক্যালকুলেট করবে at x equal to 0, সেটাই f1। পরের টার্মটা x স্কয়ার f2, f2 একটা কোএফিসিয়েন্ট, x স্কয়ারের কোএফিসিয়েন্ট, এটা একটা পাওয়ার সিরিজ আকারে লেখা হচ্ছে। পাওয়ার সিরিজ যখন টার্মিনেট করে তখন সেটাকে বলে পলিনোমিয়াল। আর যদি টার্মিনেট না করে, ইনফিনিট টার্ম পর্যন্ত যদি যেতে থাকে, তাহলে সেটাকে বলে পাওয়ার সিরিজ। ইন জেনারেল পাওয়ার সিরিজ থাকবে, টার্মিনেট করতে পারে, নাও করতে পারে। এটা যে টার্মিনেট করবে আমার কোনো কথা নেই, ইনফিনিট টার্ম পর্যন্ত যেতে পারে। আচ্ছা, f2 হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট। f2 টা তুমি বের করে ফেলতে পারো f of x যদি তোমার জানা থাকে। f of x যদি জানা থাকে তাহলে f2 বের করতে পারো। অথবা উল্টো ভাবে f0,
f1 f2 f3 ইত্যাদি কোএফিসিয়েন্ট গুলো যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে তুমি f of x কনস্ট্রাক্ট করতে পারো। সাপোজ তোমার f of x জানা আছে এবং তুমি শুধু এটাকে পাওয়ার সিরিজে প্রকাশিত করতে চাচ্ছ, তাহলে f2 x স্কয়ারের f কোএফিসিয়েন্ট f2 কি হবে? f এর ডাবল ডেরিভেটিভ করবে, করার পর x = 0 বসাবে, বসে যেটা হয় সেটাই হচ্ছে f2। পরের টার্মটা হচ্ছে x কিউব f3। f3 কিভাবে পাবে বলো দেখি, অবিরতন বলো f3 কিভাবে পাবে? এই পাওয়ার সিরিজের প্রথম টার্মটা f3, ধরা যাক fx তোমার দেওয়া আছে, তাহলে f3 টা কিভাবে পাবে? f3 কি হবে? ডেরিভেটিভ নিতে হবে স্যার। ইয়েস, কয়বার ডেরিভেটিভ নেব? f এর স্যার দুইবার। তিনবার। x কিউব, সরি স্যার, তিনবার ডেরিভেটিভ নিয়ে x = 0 বসাবো স্যার। 1/3 ফ্যাক্টোরিয়াল। তুমি ম্যাকলরিন সিরিজ দেখো নাই? f of x = f0 plus df dx x plus ওইভাবে আর কি, তিনবার। পরের টার্মটা হচ্ছে x কিউব f3। f3 কি হবে? 1/3 ফ্যাক্টোরিয়াল d3f dx কিউব, করার পরে x = 0, x3 f3। পরের টার্মটা কি? x4 x to the power 4 f sub 4, এটা f to the power 2 না, f sub 4 কোএফিসিয়েন্ট। f sub 4 কিভাবে পাবে? f এর 4 বার ডেরিভেটিভ নিয়ে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে x = 0 পুট করলে f4 পাবে। এইভাবে একটা পাওয়ার সিরিজ লিখতে পারি। এখন আমি তাহলে যদি বলি f of an operator a, f of an operator a, এটার মানে কি? A function of an operator a has the meaning as a power series. f টা যদি x এর ফাংশন হতো, একটা ভ্যারিয়েবলের ফাংশন হতো, যেই পাওয়ার সিরিজটা লেখা যেত, একই পাওয়ার সিরিজ আমি লিখব কিন্তু অপারেটর a দিয়ে লিখব। তাহলে f of a কে আমি সেই পাওয়ার সিরিজ হিসাবে চিন্তা করব, ফাংশন অফ a কে। দেখো f0, f of x এর f0 তো আমার জানা আছে, তাহলে f of a চাই, এখন f of x চাচ্ছি না। f of a কিভাবে হবে? উপরের ফর্মুলা f of x, x এর পরিবর্তে a যদি বসিয়ে দাও ডান দিকে, তাহলে ডান দিকে যেটা আছে সেটাকেই বলা হবে f of a। তাহলে f0 এর সঙ্গে আছে 1, আইডেন্টিটি অপারেটর। তারপরে আছে x, x এর পরিবর্তে a বসাও, a অপারেটর f1। তারপরে আছে x স্কয়ার f2, x এর পরিবর্তে a বসাও, a স্কয়ার অপারেটর a স্কয়ার f2। অপারেটর স্কয়ার তো আমি করতে পারি, অপারেটরের গুণ তো আমি জানি, অপারেটরের গুণ তো আমি জানি। a স্কয়ার মানে কি? a দুইবার a দ্বারা এক করাও। a টু দ্য পাওয়ার 5 মানে কি? a 5 বার লিখো। তার মানে যে কোনো ভেক্টরকে a দ্বারা পর পর 5 বার অপারেট করো, এটাকে বলে অপারেটরের গুণ। তাহলে অপারেটর স্কয়ার মানে কি আমি জানি। কোন অপারেটরের মানে জানা মানেটা কি? a স্কয়ার কি আমি জানি, a স্কয়ারের মানে আমার জানা আছে, a কিউবের মানে আমার জানা আছে। মানেটা কি? a কিউবের মানে হচ্ছে হিলবার্ট স্পেসের যে কোনো একটা ভেক্টর যদি নাও, সেই ভেক্টরের উপরে প্রথম এ দ্বারা এক করো, যে নতুন ভেক্টর পাবে সেটাকে আবার এ দ্বারা এক করাও, আরেকটা নতুন ভেক্টর পাবে, ফাইনালি আবার তৃতীয়বার করাও। তৃতীয়বার করার পরে ফাইনাল যে ভেক্টরটা পাবে সেটাই হচ্ছে এ কিউবড অপারেটর। এ কিউবড অপারেটর একটা সিঙ্গেল অপারেটর যদি চিন্তা করো, তাহলে একবার এই কিউবকে যদি একটা ভেক্টর উপর এক করি, তাহলে সেই তৃতীয় ভেক্টরটা পাবে একবারই, সেটাই হচ্ছে এই কিউবড অপারেটর। তাহলে আমি জানি এই যে এগুলো আমার জানা আছে, এ জানা আছে, এ স্কয়ার জানা আছে, ইত্যাদি জানা আছে। তাহলে আমি যদি বলি আমার একটা অপারেটর আছে, সেই অপারেটর আমি এইভাবে প্রকাশ করলাম, ই টু দ্য পাওয়ার ল্যামডা এ। এটা বলা যায়, এটা তো আমার জানা নাই, এটা কেমন ধরনের অপারেটর, কিন্তু আমি তো ওটা জানি, ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স তো জানি। ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স জানি না? ই টু দ্য পাওয়ার ল্যামডা, আগে ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স লেখো খাতায়,
লিখে এটাকে পাওয়ার সিরিজে প্রকাশ করো। ওটার তো একটা সিরিজ আছে, ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স একটা সিরিজ আছে না? ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স এর সিরিজটা কি? 1 প্লাস ল্যামডা এক্স প্লাস কি lambda square by 2 factorial a square, lambda cube by 3 factorial a4 a cube ইত্যাদি। এটা একটা বাইনোমিয়াল সিরিজ। ই টু দ্য পাওয়ার এক্স যদি লেখো, ই টু দ্য পাওয়ার এক্স লিখছো, ই টু দ্য পাওয়ার এক্স কে কিভাবে লিখবে? অ্যাজ এ বাইনোমিয়াল সিরিজ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 factorial প্লাস x cube by 3 factorial plus x4 by 4 factorial এই করে 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 ইনফিনিটি। এখন x এর পরিবর্তে lambda x যদি বসাও, ই টু দ্য পাওয়ার lambda x, এটার পাওয়ার সিরিজ কি? 1 plus lambda x plus lambda x squared by 2 factorial, তারপর টার্মটা কি? lambda x cubed by 3 factorial, তারপর টার্মটা কি? lambda x4 by 4 factorial। এখন ই টু দ্য পাওয়ার ল্যামডা এ করো, ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স যেভাবে করেছিল এক্স্যাক্টলি ই টু দ্য পাওয়ার ল্যামডা এ করো। ই টু দ্য পাওয়ার ল্যামডা এক্স যখন লিখেছিলাম তখন প্রথম টার্মটা লিখেছিলাম 1, একটা সংখ্যা। এখন তো আমাকে অপারেটর লিখতে হবে। ই টু দ্য পাওয়ার ল্যামডা এ ইজ এ ফাংশন অফ দ্য অপারেটর এ। কেমন ধরনের ফাংশন? একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। ই টু দ্য পাওয়ার ল্যামডা এ, তাহলে ফার্স্ট টার্মটা কি? 1 এর পরিবর্তে আইডেন্টিটি অপারেটর। দ্বিতীয় টার্মটা কি ছিল? যখন এক্স দিয়েছিলাম দ্বিতীয় টার্মটা কি ছিল? ল্যামডা এক্স। এখন কি দেবে? ল্যামডা এ। ল্যামডা এক্স যখন ছিল তৃতীয় টার্মটা কি ছিল? ল্যামডা এক্স স্কোয়ারড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার ছিল। এখন এক্স এর পরিবর্তে এ বসিয়ে দাও, তাহলে তৃতীয় টার্মটা কি হচ্ছে? ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল অপারেটর এ স্কোয়ার। অপারেটর এ স্কোয়ার তো আমি জানি কিভাবে হ্যান্ডেল করতে হয়। ওকে, দুইবার পর পর অপারেটর এ এক করাও। তারপরে তৃতীয় টার্মটাকে, পরের টার্মটা কি হবে? ল্যামডা এ হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে ল্যামডা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল টাইমস অপারেটর এ কিউব। এই করে করে একটা ইনফিনিট সিরিজ হবে। এইটাই, এই ইনফিনিট সিরিজটাই, এই পাওয়ার সিরিজটাই এই অপারেটর, বাঁ দিকের অপারেটর মানেই হচ্ছে ডান দিকে যে সিরিজটা লিখেছি সেটা। এইভাবে যদি লিখি একটা ইটস এ ফাংশন অফ অ্যান অপারেটর এ। কেমন ধরনের ফাংশন? ডান দিকে যে পাওয়ার সিরিজ দেওয়া আছে সেই পাওয়ার সিরিজটাই হচ্ছে ওই ফাংশন। আমি পাওয়ার সিরিজ হিসাবে চিন্তা করব if I take a function of an operator. এখন one must be very careful in manipulating functions of operators, since operators do not commute with each other in general. একে অপরের সঙ্গে কমিউট করে না অপারেটর। তার মানে দুইটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি নাও, তাদের যদি গুণ করাও কিন্তু কমিউট করে না। কোন অর্ডারে গুণ করছো, কারণ কোন অর্ডারে অপারেটর দুটো অ্যাপ্লাই করছো সেটার উপর ডিপেন্ড করবে অপারেটর দুটো কি। আগে বি অ্যাপ্লাই করে পরে এ অ্যাপ্লাই করো, যে জিনিসটা পাবে, যে ভেক্টরটা পাবে, উল্টো অর্ডারে অপারেশন করলে সে একই জিনিস নাও পেতেও পারো as a special case, কিন্তু ইন জেনারেল পাবে না। ইন জেনারেল এ বি ইজ নট ইকুয়াল টু বি। তার মানে ই টু দ্য পাওয়ার এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এ গুণ ইজ নট ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার বি ই টু দ্য পাওয়ার এ। আমরা তো চোখ বন্ধ করে লিখি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স গুণ ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার ওয়াই ই টু দ্য পাওয়ার এক্স। ইচ্ছা মতো লিখি এক্স ওয়াই দিয়ে যখন লিখবো, কিন্তু অপারেটর এ এবং বি দিয়ে যখন লিখবে তখন ইচ্ছা মতো লেখা যাবে না, যেহেতু এ বি কমিট করে না। সংখ্যা থাকলে কিন্তু সংখ্যার প্রোডাক্ট কমিট করে। 2 গুণ 3 ইকুয়াল টু 3 গুণ 2, দুটো সংখ্যা এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স কমিট করে। কিন্তু দুটো অপারেটর যদি থাকে এ এবং বি, এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। কিন্তু আমরা দেখাতে পারবো যে, ধরো এই এক্সাম্পলে আসে, যদি এমন যদি হয় অপারেটর এ এবং অপারেটর বি এমন দুটো অপারেটর, তাদের কমিউটেটর, এটা বলে কমিউটেটর শূন্য নয়, কিন্তু শূন্য না হলেও এটা হচ্ছে একটা সংখ্যা, একটা কমপ্লেক্স সংখ্যা সি গুণ আইডেন্টিটি অপারেটর। দুটো অপারেটরের কমিউটেটর তো অপারেটর হবে। কোনো বিশেষ ক্ষেত্রে যদি এমন হয় যে সেই অপারেটরটা
আইডেন্টিটি অপারেটর গুণ একটা সংখ্যা, এই সংখ্যাটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কিন্তু ইটস প্রপোর্শনাল টু দি আইডেন্টিটি অপারেটর। এমন যদি হয় তাহলে এই ফর্মুলাটা প্রমাণ করা যাবে। এটা আমি একটা হোমওয়ার্ক হিসাবে দেব। You can prove equation 418. আর যদি এ এবং বি পুরোপুরি কমিউট করে যায় তাহলে এটা শূন্য। শূন্য হলে তখন ই টু দ্য পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এ ই টু দ্য পাওয়ার বি এভাবে লেখা যাবে, সংখ্যার মতো লেখা যাবে। ই টু দ্য পাওয়ার এক্স যোগ ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স গুণ ই টু দ্য পাওয়ার ওয়াই। সংখ্যার সময় যখন লিখতে পারো যেভাবে লেখো, অপারেটর দিয়েও সেভাবে লেখা যাবে যদি দুটো অপারেটর কমিট করে। দুটো অপারেটর যখন কমিট করে, দুটো অপারেটরকে ওই সংখ্যার মতোই তখন ওই দুটো অপারেটর বিহেভ করে। তবে সাধারণত যেহেতু অপারেটর দুটো কমিট করবে না, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ম্যানিপুলেশনের ব্যাপার, অপারেটর ম্যানিপুলেশনে লোকে ভুল করে এখানেই, মাঝপথে ভুলে যায় যে এ এবং বি কমিউট করে না। আচ্ছা, এখানে যেমন ধরো আমার অপারেটর যদি হয় এক্স আর বি যদি হয় পি এক্স, তাহলে তো আমরা তো জানি, আমরা এখন এটা ডিসকাস করিনি, কিন্তু তোমাদের অতীতে যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে কোয়ান্টাম মেকানিক্স পড়েছো তোমরা জানো যে অপারেটর এক্স এর এবং অপারেটর পি এক্স এর মধ্যে যখন কমিউটেটর করব, সেই কমিউটেটর হয় আই এইচ কাট টাইমস আই হ্যাট, এটার মতোই হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলা এক্স, এ যদি হয় এক্স আর বি যদি হয় পি এক্স, সেই ক্ষেত্রে এই ফর্মুলা খাটবে। তখন এক্স এবং পি এক্স এর কমিউটেটরটা বসাতে হবে এখানে। কমিউটেটর হচ্ছে আই এইচ কাট টাইমস আইডেন্টিটি অপারেটর। ওকে, এটা আমরা পরে আলোচনা করব। এই কমিউটেশন রিলেশন কিভাবে পেলাম, এক্স পি এক্স কিভাবে পেলাম, সেটা আমরা পরে দেখব। এটাকে বলা হয়, ইনফ্যাক্ট এটা বলতে এখানে বলে, এই যে ইকুয়েশন 418 আছে, এটাকে বলা হয় ভাইলস আইডেন্টিটি। ভাইল, ডাব্লিউ, জার্মান ভাষায় ডাব্লিউটাকে অনেকটা ভ ভ মতো উচ্চারণ করে, আমরা অনেক সময় সেটা করি না, ওয়াইলস আইডেন্টিটি বলি, ভাইল বলি না, ভ দিয়ে বলি না। অত নাইসিটিস আমরা বাংলায় মেনটেন করি না। জার্মান ভাষায় অনেক কিছুই তো বলে, সব তো আমরা আর জানিও না। যেমন ফোক্সওয়াগেন গাড়ি, ভোক্সওয়াগেন গাড়ি, ভি, ভোক্সওয়াগেন, ডাব্লিউ। আসলে জার্মান ভাষায় বি তো ফ এর মতো উচ্চারণ হয়, ফক, ভোক বলবো না, ফক, এটা উচ্চারণ হবে ফক্সওয়াগেন, ফক্সওয়াগেন। আমরা বলি ভোক্সওয়াগন, ভানা, আমরা সেভাবে উচ্চারণ করি, আমাদের উচ্চারণ অনেক সঠিক, রাইট? জার্মানরা যখন বাংলার কোনো জিনিস বলে, তারা তো তাদের ভাষা একটু বিকৃত করে বলে, আমরা একটু বিকৃত করে বললাম, অসুবিধা কি? জার্মান ভাষায় যেমন ক্যালকাটা অথবা কলকাতাকে বলা হয় কালকুট্টা, ওরা তো আমাদের মতো করে কলকাতা এগুলো বলে না, ওরা তো বলে কালকুট্টা। কলকাতা তারা বলতেও পারে না। ওকে, এইটাকে বলে ওয়াইলস আইডেন্টিটি। যদি এমন দুটো অপারেটর যদি থাকে এ এবং বি, তাদের কমিউটেটর যদি নাম্বার ইন জেনারেল কমপ্লেক্স টাইমস আই হয়, এই ধরনের অপারেটরকে বলা হয় সি নাম্বার। সি নাম্বার মানে আসলে একটা অপারেটর, আইডেন্টিটি অপারেটর টাইমস এ কমপ্লেক্স নাম্বার। সি নাম্বার ইজ প্রপোর্শনাল টু আইডেন্টিটি অপারেটর। সে নাম্বারের মতো বিহেভ করে, কারণ আইডেন্টিটি অপারেটর কমিউটস উইথ অল আদার অপারেটরস। সেই জন্য আইডেন্টিটি অপারেটর নাম্বারের মতোই বিহেভ করে। সুতরাং ডান দিকে যদি সামথিং প্রপোর্শনাল টু আইডেন্টিটি অপারেটর থাকে, একটা সংখ্যা গুণ আইডেন্টিটি অপারেটর, পুরো জিনিসটাকে অনেকে বলে সি নাম্বার। ওকে, কিন্তু এটা আসলে কমপ্লেক্স নাম্বার সি টাইমস আইডেন্টিটি অপারেটর। তাহলে এই আইডেন্টিটি স্যাটিসফাই করবে, এই আইডেন্টিটিকে বলা হয় ওয়াইলস আইডেন্টিটি। যেমন এ যদি এক্স হয় এবং বি যদি পি এক্স হয়, এক্স এবং পি এক্স এর কমিউটেটর হচ্ছে একটা সি নাম্বার,
তখন x এবং px এর জন্য এই ফর্মুলাটা লেখা যাবে। x এবং px দুটো অপারেটর, they will satisfy Wiles identity। এটা আমি প্রমাণ ছাড়াই লিখেছি একটা। আমি হোমওয়ার্কে এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে দেব, তোমরা প্রমাণ করবে। প্রমাণটা একটু জটিলই হতে পারে। ওকে, তার আগে আমি আরেকটা আইডেন্টিটি, অপারেটর আইডেন্টিটি প্রমাণ করি, একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি। Show that this holds. Equation 4.19 is an identity. এই আইডেন্টিটি প্রমাণ করো। এই আইডেন্টিটির নাম আছে কিনা জানি না, এটা একটা কারণ নামে এই আইডেন্টিটিকে নামকরণ করা হয়েছে কিনা আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, নামটা ইম্পর্টেন্ট না, আইডেন্টিটি প্রমাণ করতে পারো কিনা সেটা ইম্পর্টেন্ট। এই যে 4.19 এ যে ফর্মুলা দেওয়া আছে, এটা একটা আইডেন্টিটি, অপারেটর আইডেন্টিটি। কেমন ধরনের আইডেন্টিটি? এটা প্রমাণ করো, এটা একটা উদাহরণ। এটা আর এটাকে বলে 4.18 এ যেটা আছে সেটাকে বলে ওয়াইলস আইডেন্টিটি। সেটা আমার এখানে করা নাই, এটা আমি হোমওয়ার্ক হিসাবে তোমাদের করতে দেবো। আর যেহেতু এটা করা আছে অলরেডি আমার নোটে, এটা তো তোমাদের হোমওয়ার্ক হিসাবে করতে দেওয়ার কোনো মানে হয় না। তবে আইডেন্টিটিটা বোঝার চেষ্টা করো কি আছে। মাঝখানে বি একটা অপারেটর আছে, বি এর বাঁ পাশে দিয়েছি ই টু দ্য পাওয়ার ল্যামডা এ, আর ডান পাশে দেওয়া আছে ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ। রাইট, ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ আর ই টু দ্য পাওয়ার ল্যামডা এ সিমিলার, শুধু এর পরিবর্তে যদি অথবা ল্যামডার পরিবর্তে মাইনাস ল্যামডা বসিয়ে দাও তাহলে এটা পাবে। এটা করো, ই টু দ্য পাওয়ার ল্যামডা এর তো একটা ফর্মুলা আছে। এই ফর্মুলায় হয় ল্যামডাকে মাইনাস ল্যামডা দ্বারা রিপ্লেস করো, অথবা এ কে মাইনাস এ দ্বারা রিপ্লেস করো, একই কথা, একটা ওভারঅল মাইনাস সাইন পেয়ে যাবে। সাপোজ ল্যামডাকে যদি আমি মাইনাস ল্যামডা দ্বারা রিপ্লেস করি, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাসই থাকবে, এখানে মাইনাস, তখন আমার প্লাস মাইনাস সাইন গুলো অল্টারনেট করবে। সুতরাং ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ কেমন ধরনের অপারেটর সেটা আমার জানা আছে। তাহলে এটা হবে b plus lambda commutator of a and b plus lambda square by 2 factorial commutator of a with the commutator of a and b plus lambda cube by 3 factorial commutator of a এই আগের যেটা আছে ওটার সঙ্গে a এর commutator। এখানে বসিয়েছি কি commutator of a with আগের যে commutator ছিল, আগেরটা কি ছিল, commutator of a with the commutator of a and b। এখানে হচ্ছে commutator of a with the commutator of a with commutator a and b। বলাটা এখন কষ্ট হচ্ছে। আগে যে ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টর হচ্ছে b, পরের ফ্যাক্টর হচ্ছে ল্যামডা এর সঙ্গে b এর কমিউটেটর। পরের ফ্যাক্টরটা কি, এর সঙ্গে এখানে যেটা আছে দ্বিতীয় টার্মে সেটার কমিউটেটর, এর সঙ্গে এ বি এর কমিউটেটর, আর ল্যামডা স্কয়ার বাই 2 ফ্যাক্টর আছে। পরের টার্মটা কি, পরের টার্মটা ল্যামডা কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল থাকবেই, আর এর সঙ্গে কমিউটেটর দিতে হবে কার, তার পূর্ববর্তী টার্মে যে কমিউটেটর আছে এই পুরোটা, এটার সঙ্গে আবার এর কমিউটেটর করতে হবে। এর কমিউটেটর করেছি এ কমা ডান, এ কমার ডান পাশে কি আছে তার পূর্ববর্তী টার্মে যে কমিউটেটর পুরোটাই আছে। এইভাবে করে করে একটা ইনফিনিট সিরিজ লিখতে হবে। এটা ইনফিনিট সিরিজ এভাবে এক্সপ্লিসিটলি না লিখে একটা সাম নোটেশন দিয়ে লিখলে সুবিধা হয়, তাতে তোমার যাই হোক এটা প্রমাণ করো। আমি প্রমাণ করছি। ধরো বাঁ দিকে যে অপারেটরটা দিয়েছি এটা অপারেটর তো বটেই, এফ ইজ এন অপারেটর। কারণ ডান দিকে যেটা আছে এফ কে আমি ল্যামডার ফাংশন হিসেবে চিন্তা করি। f is a function of the scalar lambda also. F is an operator valued function, f the operator of the scalar lambda, of the variable lambda. Lambda টাকে আমি ভ্যারিয়েবল আকারে চিন্তা করি। তুমি এখন তো আগে ছিল ল্যামডা একটা ফিক্সড সংখ্যা, এখন ল্যামডাটা যদি একটা ভ্যারিয়েবল হিসাবে চিন্তা করি যেটা ভ্যারি করাতে পারি, তাহলে right hand side becomes a function of lambda.
but right hand side is an operator also. ফলে left hand side যেটা লিখেছি f as a function of lambda, f এর উপরে কিন্তু একটা hat দিতে পারতাম, hat দেওয়া উচিত ছিল, দেইনি, ভুলে গেছি। f hat is a function of lambda. It's an operator valued function of the complex quantity lambda, of the variable lambda. Lambda যদি একটা ভ্যারিয়েবল ধরি, সেই ভ্যারিয়েবলের একটা ফাংশন, কিন্তু ফাংশনটা একটা অপারেটর, ফাংশনটা আর একটা সংখ্যা নয়। It's an operator valued function of the variable lambda, of the scalar lambda. তাই যদি হয় তাহলে ওই ফাংশন f এর, ওই অপারেটর f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ল্যামডা কিভাবে হবে? এখানে ল্যামডা দুটো টার্মে আছে, e টু দ্য পাওয়ার ল্যামডা a তে ল্যামডা আছে, e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা a তে ল্যামডা আছে। e টু দ্য পাওয়ার ল্যামডা a তে ল্যামডা a কে ল্যামডা দ্বারা ডেরিভেটিভ নিতে হবে, b কে কিছুই করতে হবে না, তারপরের একটা টার্ম আসবে যেখানে e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা a কে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিতে হবে। e টু দ্য পাওয়ার ল্যামডা x কে তো আমি ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারি, e টু দ্য পাওয়ার ল্যামডা a কেও আমি ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারবো। কিভাবে পারবো? e টু দ্য পাওয়ার ল্যামডা a তো একটা কেমন ধরনের অপারেটর সেটা চিন্তা তো করছি, একটা পাওয়ার সিরিজ হিসেবে চিন্তা করছি। e টু দ্য পাওয়ার ল্যামডা a হচ্ছে একটা অপারেটর, এই 4.16 এর ডান দিকে যেটা আছে এটাই হচ্ছে e টু দ্য পাওয়ার ল্যামডা a। এই অপারেটরকে ডান দিককে যদি অথবা বাঁ দিককে ল্যামডা দিয়ে ডেরিভেটিভ করা মানে ডান দিককে ল্যামডা দিয়ে ডেরিভেটিভ করা। ডান দিককে ল্যামডা দিয়ে যদি ডেরিভেটিভ করো তাহলে কি থাকবে? এখানে তো ল্যামডা নাই, এটা শূন্য হবে। এখানে কি হবে? a হবে, রাইট? a হবে। এখানে কি হবে? টুয়াইস ল্যামডা a স্কয়ার, রাইট? দুই কাটাকাটি যাবে, তাহলে ল্যামডা a স্কয়ার, ল্যামডা a স্কয়ার মানে a, এখানে প্রথম a আর এখানে ল্যামডা দুইটা a, আর এইখানে যদি ল্যামডা দ্বারা ডেরিভেটিভ নাও তাহলে কি হবে? 3 ল্যামডা স্কয়ার, একটা 3 কাটবে, তাহলে বাঁয়ে থাকবে কি? 3 কিউবড, আর 3 কেটে গেলে বাঁয়ে থাকবে, এখানে থাকবে 2 কিউবড নিচে, আর a কিউব থাকবে। একটা a কমন নিলে, এই তিনটে টার্ম থেকে একটা a যদি কমন নাও তাহলে প্রথম টার্ম হচ্ছে 1, দ্বিতীয় টার্মটা হচ্ছে আইডেন্টিটি, তৃতীয় টার্মটা হচ্ছে এখানে কি হবে? ল্যামডা a, এখানে হবে ল্যামডা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি। তাহলে এটাকে কমন নিয়ে আবার e টু দ্য পাওয়ার ল্যামডা a ফেরত পাচ্ছি। আচ্ছা, এটাকে যখন কমন নেব অথবা ল্যামডা a কে যদি কমন নেব, a কে কমন নেব, a কে কমন নিয়ে e টু দ্য পাওয়ার ল্যামডা a এর বাঁ পাশে লিখবো না ডান পাশে লিখবো? যে পাশে লেখো না কেন একই তো, কারণ a এবং e টু দ্য পাওয়ার ল্যামডা a তো কমিউট করে। e টু দ্য পাওয়ার ল্যামডা a কে যদি a দ্বারা গুণ দেই, এই এটা এখানে বাঁ পাশে বসাবে কি ডান পাশে বসাবে একই, কারণ e to the power lambda a is the function of a. Any function of a must commute with itself, right? তাহলে e to the power lambda a কে যদি ল্যামডার সাপেক্ষে আমি ডেরিভেটিভ নেই, একেবারে তুমি নরমাল ডেরিভেটিভ যেভাবে করো সেভাবেই লেখা যাবে। ওকে, এইখানে যদি আমি প্রথমবার e to the power lambda a কে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি, e to the power lambda x কে যদি ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিতাম কি পেতাম? e to the power lambda x গুণ x। টা আমি e to the power lambda x এর বাঁয়ে ডানে যে কোনো জায়গায় লিখতে পারি। একইভাবে e to the power lambda a hat কে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি, আমি কি পাবো? e to the power lambda a তো ফেরত পাবোই, গুণ এই এক্সপোনেন্টের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ল্যামডা, সেটা অপারেটর a। and operator এটা e to the power lambda এর ডানে বসাবে না বাঁয়ে বসাবে? আমার কথা হচ্ছে যেখানেই বসানো কেন একই কথা, কারণ a আর e to the power lambda a কমিউট করে। তবে a কে e to the power lambda এর ডানে বসানো যা বাঁয়ে বসানো একই। আমি ডানে বসাচ্ছি, b এর সঙ্গে এনে বসাচ্ছি, তাহলে আমি পেলাম প্রথম টার্মটা পেলাম e to the power lambda a ab। এই এটা নেমে আসলো উপর থেকে ডেরিভেটিভ করার পরে, আর বিটা আগে থেকেই ছিল, e to the power minus lambda a আগে থেকেই ছিল। বি এতে কিছু করতে হবে না কারণ বিতে কোনো ল্যামডা নেই। এখন এই তৃতীয় টার্মটার
ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ল্যামডা। তাহলে ই টু দ্য পাওয়ার ল্যামডা এ বি তো রইলই, এখন এটাকে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ল্যামডা। আমি কি পাবো? ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ পাবো, গুণ গুণ এ। এই এটা আমি কোথায় লিখবো? ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা গুণ এ গুণ মাইনাস এ, কারণ এটা তো মাইনাস সাইন আছে। ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ গুণ ডি বাই ডি ল্যামডা অফ মাইনাস ল্যামডা এ, তাহলে গুণ অফ মাইনাস এ। মাইনাস এটা, মাইনাস এ কোথায় লিখবে? ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এর বাঁ পাশে লিখবে না ডান পাশে লিখবে? যে কোনো পাশেই লেখা যায়। আমি বাঁ পাশে লিখবো যাতে ওটা বি এর কাছাকাছি থাকে। আর একটা মাইনাস সাইন এসছে ডেরিভেটিভ থেকে, আর এটাও এসছে ডেরিভেটিভ থেকে। তাহলে কি দাঁড়ালো? এটা মাইনাস সাইন আসলো। এখন সর্ববাঁয়ে আছে ই টু দ্য পাওয়ার ল্যামডা এ, সর্বডানে আছে ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা এ। ওই দুটো লিখলি, আর ভেতরে কি আছে? এ বি মাইনাস বি এ, ওটাই তো হচ্ছে কমিউটেটর অফ এ এন্ড বি। তাহলে এভাবে যদি একটা অপারেটর ভ্যালুড ফাংশন অফ ল্যামডা আমি সংজ্ঞায়িত করে নেই, তাহলে সেই অপারেটরের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ল্যামডা হচ্ছে ডান দিকে যেটা আছে সেটা। এখানে ডেরিভেটিভ নিলে এই বাঁ দিকের ফ্যাক্টরটা ডান দিকের ফ্যাক্টরটা একই আছে, শুধু বি এর পরিবর্তে এসে যাবে কমিউটেটর অফ এ এন্ড বি। এখন এটা যদি দুইবার ডেরিভেটিভ নাও কি আসবে? প্রথমবার ডেরিভেটিভ করে এটা পেলাম, এখন আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে? এটা থাকবে, এটা থাকবে, আর মাঝখানে কি থাকবে? কমিউটেটর অফ এ উইথ, এইখানে যেটা ছিল এটার সঙ্গে, উইথ এ এন্ড বি। এটার আরেকবার ডেরিভেটিভ নাও কি হবে? এটি তৃতীয়বার ডেরিভেটিভ নাও কি হবে? একইভাবে করো, ওই বি এর মতো, বি থাকলে যাচ্ছিল, যেটা করেছি সেটা করো। এটা যদি তৃতীয়বার ডেরিভেটিভ নিয়ে উইথ রেসপেক্ট টু ল্যামডা কি হবে? ই টু দ্য পাওয়ার ল্যামডা এ থাকবে ডানে, ই টু দ্য মাইনাস ল্যামডা এ থাকবে বাঁয়ে। মাঝখানে হবে এইখানে উপরের স্টেপে যেটা আছে ওটার সঙ্গে এর কমিউটেটর নিয়ে যা হবে তাই। তাহলে এফ অফ জিরোর মান কত? বি। ডিএফ বাই ডি ল্যামডা করে ল্যামডা জিরো পুট করলে কত হবে? ল্যামডা যখন জিরো করবে ই টু দ্য পাওয়ার জিরো মানে আইডেন্টিটি অপারেটর। তো ল্যামডা জিরো করলে এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, আর মাঝখান থেকে গেল কমিউটেটর অফ এ এন্ড বি। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ করে ল্যামডা ইকুয়াল টু জিরো করলে কি হবে? এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি অপারেটর, মাঝখানে যে অপারেটর সেটাই সে অপারেটর। তৃতীয়বার ডেরিভেটিভ করে ল্যামডা ইকুয়াল টু জিরো করলে কি হবে? এ কমা এইটা যেটা আছে পুরোটার সঙ্গে এর কমা করতে হবে, কমিউটেটর করতে হবে। তাহলে এফ অফ ল্যামডাকে যদি আমি টেইলর সিরিজে প্রকাশ করি around lambda equal to 0, I expand f of lambda as a Taylor series around lambda equal to 0 as a power series. F taken the operator valued function of the scalar variable lambda. এটাকে আমি এখন পাওয়ার সিরিজে প্রকাশ করছি। f of lambda যদি পাওয়ার সিরিজ around lambda equal to 0, f of 0 plus lambda একটা কোএফিশিয়েন্ট, এই কোএফিশিয়েন্ট কি? df by d lambda evaluated at lambda equal to 0 প্লাস পরের টার্মটা কি? lambda square by 2 factorial d2f by d lambda square lambda evaluated at lambda equal to 0. তৃতীয় টার্মটা কি হবে বলো দেখি একজন। অভিরতনেই বলো, অভিরতনের ছবি দেখা যায় বলে তাকেই বারবার জিজ্ঞাসা করছি। তৃতীয় টার্মটা কি হবে জাস্ট বলো। স্যার lambda cube by d cube f by dy cube, I mean third derivative f where lambda equals 0. Yes, thank you. এভাবে চলতে থাকে। এখন এই সমস্ত ডেরিভেটিভ তো আমার ক্যালকুলেট করা আছে, সেগুলো বসিয়ে দাও। বসিয়ে দিলে আই গেট দ্য আইডেন্টিটি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিটি, অনেক কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে। এই সমস্ত অপারেটর আইডেন্টিটি আমাদের জানতে হবে, এবং এই আইডেন্টিটিটা আমি প্রমাণ করে দিলাম। খুব অতি অল্প কথায় প্রমাণ হয়ে গেছে কিন্তু, রাইট? এখন ওয়াইল আইডেন্টিটি প্রমাণ করো দেখি, তোমরা চিন্তা করো। আমি এখানে আমার ক্লাসে আমি করব না, এটা হোমওয়ার্ক। এই আইডেন্টিটি প্রমাণ হয় কিনা, কিভাবে প্রমাণ হবে এটা একটু দেখো। বইতে করা আছে, তোমরা ইচ্ছে করলে বইটা ঘেটে
এদিক ওদিক এই বই না হলে ওই বই, একটা অ্যাডভান্স বই নিতে হবে, একটা গ্র্যাজুয়েট লেভেলের বই নিতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট বইতে এই সমস্ত আইডেন্টিটি করে দেওয়া থাকে না। অথবা তোমাদের যদি ইন্টারনেট থাকে, ইন্টারনেটে তোমরা বলো যে ডেরিভেশন অফ ওয়াইল্ডস আইডেন্টিটি বলে সার্চ দাও, ওখানে পেয়ে যাবে। হাজার হাজার ওয়েবসাইট পাবে যেখানে এই আইডেন্টিটি করে দেওয়া আছে। ওকে, এখন আমি চেঞ্জ অফ বেসিস বলে একটা টপিক নিয়ে একটা আলোচনা করতে চাই। আমার ক্লাস তো শেষ হবে একটাই, তাই তো? তাহলে আমি আরো 10 মিনিট আলোচনা চালিয়ে যেতে পারি। 10 মিনিট কেন, 20 মিনিট করতে পারি, তাই না? আচ্ছা, চেঞ্জ অফ বেসিস কি, চেঞ্জ অফ বেসিস কি এবং চেঞ্জ অফ বেসিস করলে কি হয় ইত্যাদি ইত্যাদি। আগে বেসিসের মাহাত্ম্য দেখো। আমরা সাধারণত যখন প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স করি তখন কিন্তু আমরা হিলবার্ট স্পেসের অ্যাবস্ট্রাক্ট ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করে নিই। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে হিলবার্ট স্পেসের একটা ভেক্টর যদি নেই, একটা ক্যাট যদি নেই, সেই ক্যাটকে একটা কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে, প্রকাশিত করা যাবে ইউজিং এ সার্টেন বেসিস। এবং সেই ক্যাটের করসপন্ডিং ডুয়াল স্পেসে যে ব্রা আছে, ব্রাটাকে রিপ্রেজেন্ট করা যাবে বাই রো ভেক্টর, বাই রো ম্যাট্রিক্স। এবং হিলবার্ট স্পেসে যে অপারেটরস গুলো আছে সেই অপারেটর গুলোকে স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করা যাবে। সুতরাং corresponding to every abstract equation in the Hilbert space, I have a matrix equation. সুতরাং হিলবার্ট স্পেস নিয়ে আমার চিন্তা না করে আমি যদি ম্যাট্রিক্সে রূপান্তর করে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করি তাহলে ইটস গুড এনাফ। সুতরাং এই জন্য ম্যাট্রিক্স এত ইম্পর্টেন্ট। হাইজেনবার্গ এই মেকানিক্সটা, এই করেসপন্ডেন্সটা প্রথমে দেখিয়েছিলেন। হাইজেনবার্গের ভার্সন অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স ইজ কল্ড ম্যাট্রিক্স মেকানিক্স। আমরা সাধারণত আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ম্যাট্রিক্স মেকানিক্স করি না, আমরা করি শর্ডিঙ্গার ইকুয়েশন সলভ করি। সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু শর্ডিঙ্গার ভার্সন অফ কোয়ান্টাম মেকানিক্স। দুটো ভার্সনই যে আইডেন্টিক্যাল এটা পরবর্তীতে শর্ডিঙ্গার নিজেই দেখিয়েছিলেন। প্রথম দিকে লোকের কনফিউশন ছিল, শর্ডিঙ্গার দেখি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, আর ওদিকে দেখি হাইজেনবার্গ দেখি ম্যাট্রিক্স করে, সবাই শেষ উত্তর তো একই আসে, দেখি ব্যাপার কি। তখন শর্ডিঙ্গার নিজেই দেখালেন যে ওনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড আর হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেথড আলটিমেটলি সেম। ওকে, সেটা আমরাও এখানে বুঝতে পারবো পরে। সুতরাং সাপোজ ইউ হ্যাভ এ সেট অফ কমপ্লিট অর্থোনর্মাল বেসিস সেট। এখানে একবার সেট বললে দ্বিতীয়বার সেট বলার দরকার নেই। আর তোমাদের নোটে তোমাদেরকে যে নোট দিয়েছে এখানে বানান ভুল আছে। সাপোজ একটা পি দেওয়া ছিল, তোমরা এটা কারেক্ট করে নেবে। তোমাদের নোটে এটা ডাবল পি করে নেবে। আর এখানে ইংলিশে একটা ভুল হয়েছে। উই হ্যাভ এ সেট অফ কমপ্লিট অর্থোনর্মাল বেসিস সেট। সেট দিবা না লিখে এখানে সেটটা কেটে দাও, কমপ্লিট অর্থোনর্মাল বেসিস। অথবা সেটটা এখানে কেটে দিয়ে ওখানে থাকতে পারে। এই ইউআই, আইটা এখানে আই লিখেছি, আই ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি ইনফিনিট সংখ্যক। দে ফর্ম এ বেসিস, অর্থোনর্মাল বেসিস। এই বেসিস ভেক্টর গুলো they belong to the Hilbert space. They are orthogonal to each other and normalized. At the same time, they form a basis. Basis form kora, they form a complete set. একই কথা, complete set form করে মানে Hilbert space এর যে কোনো ভেক্টরকে I can write as a linear combination of these UIs. Okay, তাহলে orthonormality conditionটা কি? Scalar product between ui and uj is delta ij. I এবং j যদি সমান হয় তাহলে এটা 1, i এবং j সমান হলে কিন্তু এটা রিয়েল নাম্বার হয়ে যায়। সমান ওটাই তো হচ্ছে, ওটার স্কয়ার রুট করেই তো আমি নর্ম পাবো। ui এর নর্ম হবে 1। i এবং j যদি সমান না হয় তাহলে ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার হতে পারত, কিন্তু এটা শূন্য হবে। এই জন্য বলা হচ্ছে অর্থোনর্মাল। এটা হচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে 4.20 অর্থোনর্মালিটি কন্ডিশন। অর্থোনর্মাল হলেই যে বেসিস হবে এটা ওকে ফাইন, এটা একটা আলোচনা আগে করেছি বেসিসের। আর
or completeness, তারা যে basis set, the fact that the set of states, set of vectors ui form a basis, they form ওটাকে বলে completeness condition, completeness conditionটাকে এভাবে প্রকাশ করা যায়, sum over I ket ui bra ui, এটা projection operator along ui, এভাবে projection of sum of all projection operators in all directions must be called identity, কারণ they form a complete set. এটা কি বলে completeness condition. ওকে, এটা তো আমরা আলোচনা করেছিলাম, রাইট? অনেক সময় নিয়ে আমরা এটা লেকচার 2 তে আলোচিত আছে। অর্থোগোনালিটি কন্ডিশন এভাবে লেখে, এটা হচ্ছে completeness condition. তাহলে in terms of the basis set ui কে বেসিস ধরে, একটা হিলবার্ট স্পেসে কিন্তু বেসিস যে একভাবে ধরা যায় তা না। এই সেট একটা পেলাম, এটা বেসিস, এইভাবে আমি ইনফিনিট সংখ্যক সেট বের করতে পারি, প্রতিটাই বেসিস। ওকে, বেসিস আমি পরিবর্তন করতে পারি, বেসিস সেট যে একটাই তা না। এটা বেসিস ধরে নিচ্ছি, সেট অফ ভেক্টরস ইউআই, এই যে সেকেন্ড ব্র্যাকেট নোটেশনকে বলে সেট নোটেশন, এটাকে বলে সেট অফ ভেক্টরস ইউআই। এই সেটটা ইজ এ বেসিস সেট। তার মানে হিলবার্ট স্পেসের যে কোনো ভেক্টর সাইকে এই বেসিস সেটের সাপেক্ষে প্রকাশ করতে পারি। দেখো প্রকাশটা খুব সুন্দরভাবে করেছি। সাই তো আছে, সাইয়ের বাঁ পাশে যদি আইডেন্টিটি দেই, আইডেন্টিটি টাইম সাই, ওটাও সাই, এবং সেই আইডেন্টিটিকে যদি এইভাবে লিখি, সাম ওভার আই কেট আই ব্রা আর সর্বডানের সাই, এভাবে আইকে লেখাকে বলে ডিকম্পোজড আইডেন্টিটি। I can decompose the identity in using bra I, bra ui and ket ui. It's called the decomposition of identity using the basis set. Identity prakash. Identity is a sum of many terms. বাঁদিকে অনেক টার্মস আছে, ইনফিনিট সংখ্যক টার্ম আছে, কোনটা টার্মে আইডেন্টিটি না। প্রথম টার্ম যোগ দ্বিতীয় টার্ম, প্রত্যেকটা টার্ম অপারেটর। তৃতীয় টার্ম ইনফিনিট সংখ্যক টার্ম যোগ দিলে পেয়ে যাচ্ছে আইডেন্টিটি অপারেটর। এটাকেই বলে কমপ্লিটনেস কন্ডিশন। আমি যদি আরেকটা বেসিস সেট পাই ইউআই প্রাইম, সেটা দিয়েও আইডেন্টিটিকে ডিকম্পোজ করা যাবে। তখন আমি লিখব সাম ওভার আই ইউআই প্রাইম কেট ইউআই প্রাইম ব্রা ইকুয়াল টু আইডেন্টিটি অপারেটর। আমি এটা পরে দেখব। ইউআই সেটকে ব্যবহৃত করে আমি সাইকে লিখছি ইন দ্য ফলোইং ম্যানার। দেখো এই যে মাঝখানে যে জিনিসটা আছে সেটা কি? দিস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউআই। সাই is being written as a linear combination of the basis kets ui. ui গুলো ket, ui কে গুণ দিচ্ছি, কি দ্বারা গুণ দিচ্ছি? এই যে এটা, it's a scalar product between ui and psi. Bra ui ket psi, এটা স্কেলার প্রোডাক্ট। এটা তো একটা কমপ্লেক্স সংখ্যা, যে কমপ্লেক্স সংখ্যার একটা নাম দিতে পারি ai। এটা একটা নাম দিয়েছি, এই কমপ্লেক্স সংখ্যাটাকে বলেছি ai। তাহলে কেট ui কে একটা কমপ্লেক্স সংখ্যা ai দ্বারা গুণ দেওয়া হলো। এআইটা কি? এআইটা যে এখানে মাঝখানে যেটা লেখা আছে, ডান দিকে কেট সাই, বাঁ দিকে ব্রা ইউআই। ইটস এ স্কেলার প্রোডাক্ট বিটুইন ইউআই এন্ড সাই। ইউআইটা বাই, তবে এটাকে বলে কম্পোনেন্ট অফ সাই অ্যালং ইউআই, গুণ ইউআই। এভাবে সব আই এর দিকে সাই এর কম্পোনেন্ট নিয়ে যোগ দিলে আমি অরিজিনাল সাইটা ফেরত পাবো। তাই তো বলছে এআই ইজ দ্য কম্পোনেন্ট অফ সাই অ্যালং ইউআই। সেই কম্পোনেন্টটা কিভাবে ক্যালকুলেট করে? স্কেলার প্রোডাক্ট নেয় বিটুইন সাই অ্যান্ড ইউআই। নর্মাল ইউক্লিডিয়ান ভেক্টরে যা করি এক্স্যাক্টলি তাই করছি। সো সাই ইজ রিটেন as a linear combination of the basis vectors. A linear combination এ যে এই কনস্ট্যান্টস গুলো আছে ai কে বলা হয় কোএফিসিয়েন্টস। কেট ইউআই এর কোএফিসিয়েন্ট হচ্ছে ai। এআই একটা কমপ্লেক্স সংখ্যা, এভাবে নির্ণয় করব। সাই জানা থাকলে এআই তুমি বের করতে পারো। ওকে, সাই জানা না থাকলে বের করা যাবে না, কিন্তু এআই একটা আছে সেটা আমি জানবো, সেটা আমি জানি আগে থেকে। তাহলে যে কোনো সাইকে আমি আই হ্যাভ রিটেন
as I can write as a linear expansion, linear combination of the basis vectors, sum over I আছে। এটাকে তো বলে basis। এখন AI গুলো হচ্ছে components, এখানে লেখাই আছে। AI গুলোর সংজ্ঞা যে হচ্ছে এটা, they are components of psi along UI। psi এর এই components গুলো দিয়ে যদি একটা কলাম ম্যাট্রিক্স চিন্তা করি, কলাম ম্যাট্রিক্স অনেকে বলে কলাম ভেক্টর, কিন্তু কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সের কম্পোনেন্ট গুলো হচ্ছে psi এর কম্পোনেন্ট along various UIs। যে psi এর যে ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট আছে ভিন্ন ভিন্ন UI এর দিকে, সেই কম্পোনেন্টস গুলোকে নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স যদি গঠন করি, যেমন A1 টা কি কম্পোনেন্ট অফ psi along U1, A2 টা কি কম্পোনেন্ট অফ psi along U2, ওই সংজ্ঞা অনুযায়ী, তাহলে এই কলাম ম্যাট্রিক্স কে বলা হবে is a representative, the column matrix represents the ket psi in the basis UI। a column matrix এ বলা হবে is a representation of ket psi, right, in the basis UI, using the basis UI। এটা হচ্ছে matrix representation of ket psi। এটা গতকাল যা করেছি রিপিট করলাম আবার, কারণ এটা সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। একটা বেসিস নিয়ে সেই বেসিসের বিভিন্ন ভেক্টরের দিকে এক একটা ভেক্টর এক একটা দিক চিন্তা করি। এই দিক কথাটা আমি ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসের দিক, পূর্ব দিক পশ্চিম দিক এখান থেকে নিয়েছি, কিন্তু ইউআই তো আর একটা দিক না, আসলে তো এটা পূর্ব পশ্চিম দিক না, তারপরেও দিক দিক কথাটা বলে যাচ্ছি। হিলবার্ট স্পেসে অসংখ্য ইনফিনিট সংখ্যক দিক আছে, দিক ডাইরেকশন আছে, প্রতিটা ডাইরেকশন হচ্ছে ইউআই, এক একটা ইউআই এক একটা ডাইরেকশন রিপ্রেজেন্ট করে, ইনফিনিট সংখ্যক ইউ আছে, তার প্রতিটা ইউ করেসপন্ডস টু আ পার্টিকুলার ডাইরেকশন। U1 একটা ডাইরেকশন রিপ্রেজেন্ট করে, একটা দিক রিপ্রেজেন্ট করে। কি বলে দিক? তো আমি জানি পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ কি কি আছে, এগুলোকে বলে দিক, রাইট? ঈশান কোণ, সেটাও একটা দিক হতে পারে। আসলে তো ইন্ডিপেন্ডেন্ট দিক কয়টা? ইন 2-dimensional ইউক্লিডিয়ান স্পেস ইন্ডিপেন্ডেন্ট দিক কটা? দুইটা তো। 3-dimensional হিলবার্ট স্পেসে ইউক্লিডিয়ান স্পেসে ডাইরেকশন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেকশন কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড, রাইট? একইভাবে একটা হিলবার্ট স্পেস, ম্যাথমেটিক্যাল স্পেস, সেখানে দিক ফিক বলে কিছু নাই, তারপরেও দিক কথাটা ব্যবহৃত হচ্ছে। হিলবার্ট স্পেসে ধরো ইনফিনিট দিক আছে, প্রতিটা দিক ইন্ডিপেন্ডেন্ট দিক, এক জন্য করসপন্ডিং একটা ইউ আছে, U1 U2 ইত্যাদি। এই U1 কেট U1 কেট U2 কে বলে বেসিস ভেক্টরস। এবং আমি এও জানি যে হিলবার্ট স্পেসের করসপন্ডিং যে একটা ডুয়াল স্পেস আছে, ডুয়াল স্পেসে কেট সাই এর করসপন্ডিং একটা ব্রা আছে, ব্রা সাইকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাই আ রো ভেক্টর। রো ভেক্টরের কম্পোনেন্ট হবে সাই U1 সাই U2। এটা কিন্তু আসলে বাঁ দিকে সাই, ডান দিকে U1, খেয়াল রাখো, এটা ব্রা সাই তো, তাহলে বাঁ দিকে ব্রা সাই থাকতে হবে, আর ডান দিকে কেট U1, দ্বিতীয় এলিমেন্টে কেট U2। আর এখানে ছিল দেখো ডান দিকে সাই কেট U1, এটাকেই বলেছিলাম কম্পোনেন্ট অফ সাই along U1। আর এখান থেকে এটা উল্টে দিয়েছি, বাঁ দিকে সাই along U1, ওটাকে যদি বলি A1, তাহলে এটাকে কি বলবো? ডান দিকে সাই বাঁ দিকে U1, এটাকে বলেছি A1। এটা যদি উল্টে দেই, বাঁ দিকে সাই ডান দিকে U1, এটা হবে তাহলে A1 স্টার, রাইট? A স্টার, A1 স্টার, কমপ্লেক্স কনজুগেট। এই স্টার গুলো দিয়ে যদি আমি একটা রো ম্যাট্রিক্স গঠন করি, এটা এই রো ম্যাট্রিক্সটা বলা হবে ইটস এ রিপ্রেজেন্টেশন অফ ব্রা সাই ইউজিং দি বেসিস UI। তাহলে কেট গুলোকে রিপ্রেজেন্ট করে কলাম ম্যাট্রিক্স দ্বারা, ব্রা গুলোকে রিপ্রেজেন্ট করে রো ম্যাট্রিক্স দ্বারা। একটা কলাম ম্যাট্রিক্সের বাঁ পাশে যদি একটা রো ম্যাট্রিক্স লিখি, তাহলে একটা ম্যাট্রিক্স গুণফল এবং একটা সংখ্যা দেবে আমাকে। একটা বাঁ দিকে যদি একটা ব্রা থাকে, ডান দিকে যদি একটা কেট থাকে, তাহলে এটা তো একটা সংখ্যা পাই, আমি জানি। ব্রাটাকে যদি আমি একটা রো দ্বারা রিপ্রেজেন্ট করি,
আর ডান দিকের কলামকে যদি একটা কলাম দ্বারা রিপ্রেজেন্ট করি, রো একটা রো বাঁ দিকে, একটা কলাম ডান দিকে, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি হয়? একটা সংখ্যা হয়। একইভাবে একটা অপারেটর যদি থাকে এ, এই বেসিস ব্যবহার করে এ কে আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সেই স্কোয়ার ম্যাট্রিক্সের আইজে এলিমেন্ট হচ্ছে এইভাবে, ইকুয়েশন 4.26 এ যেভাবে আছে সেভাবে লেখা যাবে। এটাকে বলা হয় ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ, আইজে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ। কিভাবে হবে? বাঁ দিকে ব্রা ইউআই বসাবে, ডান দিকে মাঝখানে বসাবে অপারেটর এ, ডান দিকে বসাবে এজে। তাহলে এটা যখন আমি ক্যালকুলেট করব, ইউআই এর জন্য একটা রো ম্যাট্রিক্স লিখব, এর জন্য একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখব, ইউজের জন্য একটা কলাম ম্যাট্রিক্স লিখব। তার মানে এআইজি একটা সংখ্যা দাঁড়াবে। এইভাবে এর যে প্রতিটা এলিমেন্টকে আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে অপারেটর এ এর করসপন্ডিং একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে। সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করছি। অপারেটর এ এর দুপাশে যদি থার্ড ব্র্যাকেট দেই তাহলে বলবো যে এটা আসলে ম্যাট্রিক্স। অপারেটর এ এর করসপন্ডিং ম্যাট্রিক্স যেটা আছে সেটার অনেকগুলো এলিমেন্টস আছে। সেই এলিমেন্টসগুলোকে কিভাবে আমরা প্রকাশ করি? 1 1 1 2 1 3 এভাবে করি না? এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এআইজে। প্রতিটা এলিমেন্ট হচ্ছে এআইজে। এটা হচ্ছে রো ইন্ডেক্স, পরের ইন্ডেক্সটা হচ্ছে কলাম ইন্ডেক্স। আচ্ছা, এখন আমি বলতে চাই, তাহলে আমাকে তো থামিয়ে দিতে হবে একটু পরে। যাই হোক, এটা গত ক্লাসের রেপিটেশন হলো, এখনো চেঞ্জ অফ বেসিস আলোচনা হলো না। আমি বেসিসগুলো দিয়ে কি করে সেটার প্র্যাকটিক্যালি কি করি আমরা সেটার একটা আলোচনা করলাম। গত ক্লাসের আলোচনাটাই রিপিট করলাম। একটা বেসিস সেট ধরে নিয়ে আমরা হিলবার্ট স্পেসের প্রতিটা কেটকে একটা ইনফিনিট ডাইমেনশনাল কলাম ভেক্টর হিসাবে অর্থাৎ কলাম ম্যাট্রিক্স হিসাবে প্রকাশ করতে পারি। সেই প্রকাশটাকে বলা হবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ that cat psi using the given basis। এবং সেটাকে ড্যাগার করলেই cat psi এর যে কলাম ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সকে ড্যাগার করলেই তো আমি ব্রা psi এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়ে যাব। একটা কলাম ম্যাট্রিক্সকে ড্যাগার করে কিভাবে? এই কলামটাকে রো করে দেয় এবং প্রতিটা এলিমেন্টকে স্টার করে দেয়, যেমন এই যে করেছি। এটা এখানে তো করাই আছে। এই যে সাই এর যে ম্যাট্রিক্স, এই কলাম, এটা ড্যাগার করলেই তো ব্রা সাই এর ম্যাট্রিক্স পাবো। এটা ড্যাগার মানে হারমিশন কনজুগেট করো। একটা ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট কিভাবে করে? যে কোনো ম্যাট্রিক্সের রো কলাম ইন্টারচেঞ্জ করে। এখানে একটাই কলাম আছে, এই কলামকে একটা রো করে দেবো, রো দিয়ে স্টার করে দেবো। এই যে এটাকে রো করেছি, তারপরে রো করলে ওটা হবে শুধু ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ করে স্টার করো, তারপরে A1 স্টার A2 স্টার করেছি। এটাই হচ্ছে ব্রা psi এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ এ রো ম্যাট্রিক্স। ব্রা psi এর যে রো ম্যাট্রিক্স সেটা cat psi এর কলাম ম্যাট্রিক্সের ড্যাগার, একে অপরের ড্যাগার। এটার ড্যাগার এইটা আর এইটার ড্যাগার এইটা। এটার হারমিশন কনজুগেট করলে এটা পাই, এটার হারমিশন কনজুগেট করলে ওটা পাই, একটা আরেকটার হারমিশন কনজুগেট। কিন্তু ক্যাট সবসময় কলাম ম্যাট্রিক্স, ব্রা সবসময় রো, আর অপারেটর সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে একটা বেসিস সেট ধরে আমি হিলবার্ট স্পেসের যে কোনো কেটকে একটা কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো কেটের করসপন্ডিং ব্রাকে একটা রো ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এবং হিলবার্ট স্পেসের যে কোনো অপারেটরকে আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা অপারেট করতে পারি। এবং ম্যাট্রিক্স ম্যানিপুলেশন আমার ভালো করেই জানা আছে, কারণ সবাই আমরা লিনিয়ার অলজেব্রা ভালো করে শিখি। ফলে হিলবার্ট স্পেসে যে কোনো ইকুয়েশন থাকুক না কেন, ওটার করসপন্ডিং একটা ম্যাট্রিক্স ইকুয়েশন আমি লিখে ফেলতে পারবো।
আর যেহেতু ম্যাট্রিক্স ম্যানিপুলেশন আমি করতে পারি, একটাই ম্যানিপুলেশন মেইনলি, ম্যাট্রিক্সের গুণ করা, ম্যাট্রিক্সের যোগ করা ইত্যাদি, এগুলো তো খুব সহজ ম্যানিপুলেশন। ফলে আমি I can do the quantum mechanics very easily using matrices rather than using vectors and operators in the abstract Hilbert space. Hilbert স্পেসটাকে সহজ করার জন্য আমি ম্যাট্রিক্সে রূপান্তর করে ফেললাম, কিন্তু রূপান্তর করার আগে আমাকে ওই হিলবার্ট স্পেসে একটা ভেক্টর সেট, একটা বেসিস সেট ধরে নিতে হবে। এবং যেহেতু বলেছি বেসিস সেট তো একরকম ভাবে ধরা যায় না, ধরি না, ইনফিনিট সংখ্যক বেসিস সেট আছে। প্রতিটা সেট, I can choose the basis set in many ways. বেসিস সেট যদি কেট ইউআই না ধরে অন্য ধরনের কেট গুলোকে বেসিস সেট ধরতাম, ধরো কেট ইউআই প্রাইম করে যদি বেসিস সেট করি, a new basis set, old basis set হচ্ছে ইউআই I equal to 1 2 3 4 infinity, new basis set হচ্ছে ইউআই প্রাইম। তাহলে আমি যদি বেসিস সেট পরিবর্তন করি, তাহলে আমার যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল কেটের, ব্রায়ের, অপারেটরের, সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনগুলো, সেই ম্যাট্রিক্সগুলো কিভাবে পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা আমি দেখতে চাই। ইউআই একটা বেসিস সেট ধরে ম্যাট্রিক্স লিখে ফেললাম সবগুলো। এখন যদি আমি ম্যাট্রিক্সের বেসিস সেটের পরিবর্তন ঘটাই, তাহলে অবশ্যই আমার ম্যাট্রিক্সগুলোর পরিবর্তন ঘটবে। অপারেটর ঠিক আছে, কেট ঠিক আছে, ব্রা ঠিক আছে, কিন্তু একই অপারেটর, একই কেট, একই ব্রায়ের ম্যাট্রিক্সটা এখন অন্যরকম হবে, কারণ আমি বেসিস অন্য ভেক্টর দিয়ে বেসিস করেছি। তাহলে অরিজিনাল রিপ্রেজেন্টেশন এবং নতুন রিপ্রেজেন্টেশনের মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক থাকবে। হাউ ডু আই গেট দ্য নিউ রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ওল্ড রিপ্রেজেন্টেশন, সেটা আমি আগামী ক্লাসে দেখতে চাই। তাহলে যেহেতু আমার সময় শেষ হয়ে আসছে, আমি ক্লাসটার সমাপ্তি এখানেই ঘোষণা করব। তার আগে আমরা ঠিক করে নেই পরবর্তী ক্লাসটা আমরা কখন করব। আমার তো একটু র্যাপিডলি যেতে হবে। আমি যখন ফিজিক্যাল ক্লাস নিচ্ছিলাম তখন তো সপ্তাহে 4 দিন আসতাম, 1.5 ঘন্টা করে। এখন তো মিনিমাম সপ্তাহে 3 দিন আমাদের মিট করা উচিত। আজকে গেল শনিবার, রোববার আমার ক্লাস আছে ইয়ের সঙ্গে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে। সোমবার করা যায়? তোমাদের কোনো অসুবিধা আছে? সোমবার যদি করি 11:30টায়, একই সময়, সব সময় কিন্তু 11:30টায়, কিন্তু সোমবার করব। সোমবার করলে অসুবিধা আছে? আজকে শনিবার, করতে পারবো কি? জি স্যার, করতে পারবো। ওকে, তাহলে পরবর্তী ক্লাস হচ্ছে কি বললাম, সোমবার, ডে আফটার টুমরো 11:30 ফর 90 মিনিটস। ওকে, তাহলে ওকে, তোমরা এটা খেয়াল রাখো, আমি তোমাকে নোটিফিকেশন জানাবো আগামীকাল। এই আজকের সেশনে যে ভিডিও রেকর্ডিং হচ্ছিল বোধহয়, না? ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমি এটা স্টপ শেয়ার করব, তারপর ভিডিও রেকর্ড বন্ধ করে এন্ড করে দেবো। সো গুড বাই ফর নাও, সি ইউ ডে আফটার টুমরো 11:30 AM। আই স্টপ শেয়ার। এখন শুধু আমার ছবি দেখতে পাচ্ছ, তাই তো? আমি স্টপ রেকর্ডিংও করে দেই।